কথা আমার আজকের অধিবেশন শুরু হচ্ছে, যেখানে আমরা প্রথমে মুজাফফর হোসেনের কাছ থেকে গল্প শুনবো। মুজাফফর হোসেনের অনেকগুলো পরিচয়: লেখক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সংগঠক। আমার সাথে মুজাফফরের পরিচয় হয়েছিল বোধহয় 2017 সালে। আমরা ইনসিডেন্টালি মিশিগান নামে একটি অনুষ্ঠান করছিলাম। আমি মুজাফফরকে চিনতাম না এবং আমরা বাংলাদেশ থেকে একজন লেখক আসুক চাইছিলাম এবং আমাকে মুজাফফরের গল্প পাঠানো হয়। যদিও শেষ পর্যন্ত মুজাফফর আসেনি, কিন্তু এই গল্প দুটো পড়ে, এখন সেই গল্পের নামটা আমার মনে নেই, যে পড়ে যথেষ্ট চমৎকৃত হয়ে এবং পরবর্তীকালে মুজাফফরের ইউএসএ তে থাকতাম, সেই সময় তো পেতাম না। পরবর্তীকালে যখন কলকাতায় আসি এবং বাংলাদেশে থেকে বই পাওয়া একটু সহজ হয়, অনেক লেখা পড়ার সৌভাগ্য হয়েছে। এইটুকু মনে হয়েছে ওর লেখা থেকে গল্পকার হিসেবে মুজাফফরের একটা আলাদা জায়গা মুজাফফর বানিয়ে নিয়েছেন। তার থেকেও বিশেষভাবে বলতে হয় তার লেখনী, যেটা চারপাশের সমাজের যে কোনো ঘটনাকে তো অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে পাঠককে দেখতে বাধ্য করেন। বলাই যায় ম্যাজিক রিয়ালিজম, সার্রিয়াল লেখা, কিন্তু যার সঙ্গে মিশেছে একটা সামাজিক দায়বদ্ধতা। মুজাফফরের লেখার মধ্যে এটা কিন্তু পাই। তার গল্প যেমন মানুষের মাংসের রেস্তোরাঁ, আমার মা বেশ্যা ছিলেন, মনেই হতে পারে লেখক বোধহয় কোনো চমক দিতে চাইছেন। আমি বলবো অবশ্যই লেখক চমক দিতে চাইছেন একভাবে, আসলে পাঠকের স্বাভাবিক পাঠ অবস্থানকে নড়িয়ে দিচ্ছেন কিছু বলার জন্য। সেই জন্য যখন শুনলাম যে 2000-2500 গল্প পাঠককে ধরে রাখা যাবে কিনা, মুজাফফরের গল্প কিন্তু ধরে রাখা যায় এই কারণেই পাঠক একটু নড়ে চড়ে বসেন এবং ভাবার চেষ্টা করে এই গল্পটা যাচ্ছে কোথায়। আর এই কারণেই বোধহয় তার গল্প নিয়ে নাটকও হয়েছে। শান্তিনিকেতনে ঘন ঘনই ওনার গল্প নিয়ে নাটক হচ্ছে, এবং আমি জানি নিউ ইয়র্কে নো ম্যানস ল্যান্ড, যেটা অ্যান্টনি পত্রিকায় অনুবাদের পর সেটাও অভিনীত হয়েছে। তার লেখা অনুদিত হয়েছে ইংরেজি ভাষা ছাড়াও অন্য বহু ভাষায়। গল্প ছাড়াও মুজাফফর তো পেশাগতভাবে ঢাকা বাংলা একাডেমির একজন কর্মকর্তা। এছাড়া বিশ্ব সাহিত্য এবং অনুবাদ সাহিত্য নিয়ে লিখেছেন প্রচুর বই, যেগুলো সত্যি অ্যাকচুয়ালি পাঠক প্রিয়, এবং পাঠক সেই ধরনের পাঠক যারা গল্প এবং লেখার গভীরে ঢুকতে চান। তার একমাত্র উপন্যাস তিমির যাত্রাও এই একইভাবে শুধু ভালো লাগার জন্য পড়া যায় না, পাঠককে ভাবতে বাধ্য করে। এই পর্যন্ত মুজাফফরের বইয়ের সংখ্যা 16 এবং অনেক পুরস্কারও পেয়েছেন লেখক। তার নাম বলছি না আলাদা করে, কিন্তু মুজাফফরের লেখা সঙ্গে পরিচয়ের সুবাদে এইটুকু আমার মনে হয়েছে যে সমাজের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখার এবং বোঝার সুযোগ উনি পাঠককে করে দেন। আপনাদের সকলকে আমার নমস্কার থাকলো এবং সেই সঙ্গে শ্রদ্ধা, ভালোবাসা। গল্প তো আসলে আরো ভালো লাগে পাঠের অভ্যাস থাকলে এবং পাঠের যে আলাদা শিল্প সেটা রক্ত থাকলে। আমার খুবই দুঃখের কথা যে সেটা আমার একদমই নেই, এবং আমার জানা মতে এবার বোধহয় আমি দ্বিতীয়বার কোনো জায়গায় গল্প পাঠ করছি। তো আপনারা সেইভাবেই দেখবেন যে আমি জানি না কতটুকু আপনাদের এঙ্গেজ করতে পারবো। আমি গল্পে চলে যাচ্ছি। গল্পের নাম হচ্ছে স্মৃতির দরজা খুলে। এটা আমার প্রায় 1.5 থেকে 2 দশক আগের লেখা। ধরো তুমি এমন কিছু একটা হতে চাও, কিন্তু জানো সেটা কোনো অবস্থাতেই হওয়া সম্ভব নয়। আবার তুমি অন্য কিছু হতে চাও না। মৃত্যুর কয়েকদিন আগে বৃদ্ধ লোকটি আমাকে বলেছিলেন। মৃত্যু মানে আত্মহত্যা। বয়স যা হয়েছিল আর কটা দিন অপেক্ষা করলে এমনিতেই চলে যেতে হতো। তবুও তিনি সিদ্ধান্তটা নিবেন যে সেটা আমাকে আকারে ইঙ্গিতে বলেওছিলেন। আমি ততটা বুদ্ধিমান নই বলে তখন ধরতে পারিনি। মরে যাওয়ার আগে একটা সিদ্ধান্ত অন্তত আমি নিজে নিতে চাই। পরিবার, সমাজ, রাষ্ট্র, অদৃষ্ট কারো না, একান্ত আমার সিদ্ধান্ত সেটা। শেষ দিন চায়ের বিল পরিশোধ করে উঠে যাওয়ার মুহূর্তে ঝুলে পড়া দেহটা কিছুটা শক্ত করে তুলে ধরে কথাগুলো বলেছিলেন। আমরা প্রতি শুক্র এবং শনিবার দরগার সামনে পদ্মা পাড়ে বাঁশ দিয়ে দাঁড়ানো চায়ের দোকানটির একটু দূরে পাশাপাশি বসতাম। বহুদিন একসঙ্গে বসার পর আমরা হঠাৎই একদিন আবিষ্কার করেছিলাম আমরা দুজনে সন্ধ্যা থেকে অনেক রাত অবধি যতক্ষণ চায়ের দোকানটা খোলা থাকে
পাশাপাশি বসে থাকি। আমরা প্রতিদিন পাশে নতুন একজন লোক বসছে ভেবে এতদিন এড়িয়ে গেছি পরস্পরকে। সেদিন চায়ের দোকানদার যদি না বলতো, চাচাকে দেখছি না যে, গেল সপ্তাহে আসেনি, কোন চাচাকে? ওর কোথাও ভুল হচ্ছে ধরে স্বাভাবিক স্বরে কথাটা পাল্টা প্রশ্নটা করেছিলাম। ওই যে প্রতিদিন আপনার পাশে বসেন, আপনারা একসঙ্গে চা খান, তারপর দোকান বন্ধ করার সময় হলে যে যার বিল দিয়ে উঠে পড়েন। এরপর আমি বুঝে নিয়েছিলাম। পরদিন যখন উনি আমার পাশে এসে বসলেন, প্রথম কথাটা আমি বলেছিলাম। জানি না কয় মাস আমাদের পাশাপাশি বসে থাকার পর সেদিন কথা হলো। আপনার কি শরীর খারাপ ছিল? আমি ছোট্ট করে জিজ্ঞাসা করেছিলাম। কি জানি, এইটুকু বলে আর না আসার কারণটি বললেন না। আমারও আগ্রহ বিশেষ ছিল না। অনেকক্ষণ দুজনার মতো বসে থাকার পর আমি ফের এক বাক্যে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি রোজ এখানে এসে বসেন? নদীর পাশে বসতে আমার ভালো লাগে। নদীর দিকে দৃষ্টি চুবিয়ে এরকমই কিছু একটা বললেন। শব্দগুলো মুখে জড়িয়ে এমন ভাবে বের হলো, আমি সবটা বুঝতে পারলাম না। আমি শুক্র এবং শনিবার আসি, বছর 4 থেকে। খুব না কাজ পড়লে মিস করি না, বললাম আমি। ও, কিছুক্ষণ মুখ নড়িয়ে নড়িয়ে এইটুকু শব্দ বের করতে পারলেন। এরপর থেকে প্রায় প্রতিদিনই আমাদের একটি দুটি বাক্য বিনিময় হতো। আমি লিখি, নদী আমাকে অনুপ্রেরণা দেয়। ঠিক দেয় না, আদায় করেনি বলতে পারেন। ছোটবেলায় ডোবা দেখে দেখে বড় হয়েছে কিনা, এখান থেকে ওঠার সময়, যাওয়ার পর বাসায় গিয়ে রবীন্দ্রনাথ কিংবা রবিশঙ্কর, এইটুকু না করলে বাকি দিনগুলো এক কলমে লিখতে পারি না। এটা এখন বদভ্যাস হয়ে গেছে। এক শুক্রবার যে কথাগুলো বললাম আমি। লেখালেখি যা করি তেমন বলার মতো না, একটা কিছু জুৎসয় বলতে হয় তাই বলা। আমি চাচ্ছিলাম ওনার বসে থাকার কারণটা জানতে। উনি সেদিন আর কিছু বললেন না। আমার কথাটা শুনে একবার ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে নিলেন মাত্র। পরদিন শনিবার উত্তরটা দিলেন, বললেন, এমনিতেই বসি। কিছুক্ষণ থেমে ফের বললেন, এখানে নদীটা খুব স্থির। আর কিছু বলেননি। আমিও স্বাধীনী, একা একা চুপচাপ বসে থাকার জন্য এখানে আসা। বেশি আলাপে জড়িয়ে মূল কারণ থেকে বিচ্যুত হতে চাইনি। তবে টুকটাক কথা আমাদের মধ্যে রোজই হতো। একদিন উনি বললেন, এখানে সবসময় আলো থাকে, অন্ধকার আমার সহ্য হয় না। আমিও কি একই কারণে বসি? মনে মনে ভাবি তখন। এখানে বেকার মনে ভাবনাটা খুব আসে। এত দ্রুত সব ভাবা যায় যে প্রায়ই ভাবনা ফুরিয়ে গেলে শূন্য মনে বসে থাকতে হয়। এতদিন পর আমি নদীর পাড়ে ঠিক এখানেই বসি কেন, সেই কারণটা ভাবার চেষ্টা করি। হতে পারে এখানে চায়ে চিনিটা পরিমাণ মতো হয়। এই শহরে আর কোথাও এমন মাপের চিনি চা খেয়েছি বলে মনে পড়ে না। কিংবা যে বটগাছটার নিচে আমরা বসি, তার সঙ্গে আমাদের গায়ের বাড়ির সামনের চৌরাস্তার মোড়ের সেই বটগাছটির সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে। এরপর অলস মনে সেই সম্পর্কটা দাঁড় করাতে চেষ্টা করি। বাবা ব্যবসার কাজে গঞ্জের বাজারে চলে গেলে আমি একা একা ওই বটগাছের নিচে পাতা বাঁশের চৌকির মতো বড় মাচার এক কোণে শুয়ে থাকতাম। বাড়িতে থাকলে এটা সেটা কারণ খাড়া করে সৎ মায়ের অত্যাচার, হয় চুল টেনে ধরা, নয় চুলার পাশে জড়ো করা খড়িগুলো একটার পর একটা আমার পিঠে ভাঙা। বাবা একদিন টের পেয়েই কিনা জানি না, মজ্জেল চাচাকে বলেছিলেন, ওর মাথাটা কদম সার দিয়ে দিস তো। আমি রাজি হইনি, কারণ চুল ধরলে তুলনামূলক ব্যথা কম লাগে। যেদিন হাতের কাছে বাঁশের কঞ্চি কিংবা বাবলার চিকন চিমড়া ডাল পড়ে যায়, সেদিন আর রক্ষা নেই। চুলটা না থাকলে সব পিঠের উপর দিয়ে যাবে শুনে মজ্জেল চাচা চুলে আর তেমন হাত দেয়নি। তবে আজ এতটা বছর পর আবিষ্কার করি, চুল কাটতে না দেওয়ার অন্য একটা কারণও ছিল। মিলার মা, ছোট দাদি, আমার মাথায় সুন্দর করে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিত। বাবা প্রায়ই অনেক রাত করে আমাকে মিলার মায়ের কাছে রেখে যেতেন। মিলা আর আমি পিঠাপিঠি, মা মারা শিশু বলে বিশেষ দরদ পেতাম ওই বাড়িতে। শুনেছি আরো ছোট থাকতে মিলার মায়ের বুকের দুধও পান করেছি। সেই হিসেবে ছোট দাদি আমার দুধ মাতাও। সুবিধা হলো মিলার বাবা ফজু দাদা দেশে ছিল না। ফজু দাদার নাম শুনেছি, কখনো দেখিনি। বুদ্ধি হওয়ার পর থেকে জেনেছি তিনি ভিন দেশে গেছেন কাজ করতে। এতদিনে দেশে ফিরেছেন কিনা জানি না। মিলা বেঁচে থাকলে জানার আগ্রহ কিছুটা থাকতো। মাঝে মধ্যে বাবা আমাকে রাখতে গিয়ে আমাকে আর মিলাকে ঘরের ভিতর রেখে কয়েক মিনিটের জন্য ছোট দাদিকে নিয়ে বাইরে চলে যেত। পেছনে গরুর বিচালি কাটার অন্ধকার ঘর থেকে কুচ্চা মুরগির মতো ঘোত ঘোত শব্দ আসতো কিছুক্ষণের মধ্যে। মিলার মায়ের চাপা চিৎকার। মিলা আর আমি একদিন ওদের পেছনে পেছনে গিয়ে দেখেছিলাম। ঘরে এসে মিলা বলল,
খুব মজা, খেলবি নাকি একবার? এরপর আমরা আর কথা বলিনি। দুজনে নগ্ন হয়ে ভয়ে শিহরণে কিছুক্ষণ জড়াজড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। এর কয়েক এর কয়েকদিন পরই ঘটনাটি ঘটলো। ওই দিন আমাদের দুজনের নগ্ন হয়ে শুয়ে থাকার দৃশ্যটি দেখে ফেলে ছোট দাদি। বাবাও ছিলেন সঙ্গে। ওই ঘটনার পর থেকে রাতে আর ও বাড়ি যাওয়া হতো না আমার। বাবা আর সৎ মায়ের ঘরের বাইরে বারান্দাতে শুতাম। সেদিন রাতে ঘুম ভাঙলো ওদের চাপা বাহাসে। কই উঠা কাপড়টা, বাবা বললেন। আর শরীরটা ভালো নেই, না করলে হয় না, সৎ মায়ের উত্তর। সামান্যতেই রেগে যাওয়া রগচটা বাবার অভ্যেস। বুঝতে পারলাম উনি উঠে গিয়ে হুড়কোটা হাতে নিয়েছেন। এটা দেবো নাকি ঢুকিয়ে, অসুস্থ মারাবার টাইম পাস না, বলে পিঠে দুবারই কষিয়ে দরজা খুলে বের হয়ে গেলেন শটান। প্রাচীর চোখকে শর্টকাটে মিলাতে বাড়ির দিকে। সৎমা অকারণে উঠে এসে আমাকে লাথাতে লাগলেন। ওঠ হারামজাদা, দূর হ আমার চোখের চুমুক থেকে। আমাকে দেখলেই নিঃসন্তান সৎমায়ের নিজের অক্ষমতার কথা মনে পড়ে। আরো বেশি চড়াও হন তখন। আমি উঠে গিয়ে উঠোনে ছাগল ঘরের বাইরে মুনিশের জন্য পাতা মাচা ঘরে গিয়ে বসলাম। ঘন্টা দুয়েক পরে সম্ভবত। বাবা প্রাচীর টপকে ভেতরে এলেন। টিউবওয়েলে হাত পা ধুয়ে ঘরের ভেতর থেকে কিছু একটা কাঁধে নিয়ে বেরিয়ে গেলেন। সকালে সেই বটগাছটার নিচের মাচান থেকে উদ্ধার করা হলো মিলার রক্তাক্ত শরীর, মৃত। বাবা নিরুদ্দেশ। আমার আর সৎমার সংসারে থাকা হলো না। মামাবাড়ি হাই স্কুলে ভর্তি হলাম। এরপর গায়ে একবারই গেছি। ছোট দাদির মাথা নষ্ট হয়ে গেছে শুনে দেখতে। মায়ের মৃত্যুর সত্য কারণটা সেবারই জানা হলো, সঙ্গে মিলার অন্য একটা পরিচয়ের কথাও। মাথাটা নষ্ট হওয়ার পর থেকে ছোট দাদি এসব উল্টাপাল্টা বকছে বলে অন্যরা আমাকে বুঝ দিল সেই বটগাছটার নিচে আর মাচানটা ছিল না, ভেঙে ফেলা হয়েছিল। রাতে ওখানে মিলার ভূত এসে নাকি ভয় দেখাতো লোকজনকে। আমার একবার ইচ্ছে হয়েছিল রাতটা কাটাতে, পারিনি। ভূতে বিশ্বাস আমার ছিল না কোনোদিনই। আজ মনে হয় ভয়ে। আমি ওই সত্যটা জানার পর ভয় পেয়েছিলাম মিলাকেও। সেই নগ্ন হয়ে আমাদের জড়াজড়ি করে শুয়ে থাকার কারণে নয়, ভয় পেয়েছিলাম অন্য কারণে। কারণটা কোনো একদিন হয়তো জেনে যাব। হয়তো কোনো একদিন কোনো এক বটগাছের নিচে মিলা হঠাৎ করে নেমে এসে আমাকে বলে যাবে কারণটা। কিংবা কোনোদিন জানা হবে না। পাশের সঙ্গীটি চুপ করে বসে থাকার কারণে এভাবে আগের পরের অনেক কিছু ভাবতে পারি। আমাদের নদীটা ঠিক এরকমই ছিল, বৃদ্ধ লোকটি বললেন। উঠোনটা বিস্তৃত হতে হতে আরো প্রসারিত হয়ে মিশে গিয়েছিল নদীতে। শুনেছি নদীতে বাসন মাজতে মাজতে মা জন্ম দেয় আমাকে। কোন নদী, একবার প্রশ্ন করতে গিয়েছিলাম, কিন্তু আপন মনে কথা বলছেন দেখে আর বাধা দিইনি। মাছের আড়ত ছিল বাবার, বড় কারবার। 46-এ বিহারের দাঙ্গায় ওরা এক অন্ধকার রাতে বাড়িতে ঢুকে বাবাকে চাপাতি দিয়ে ফোড় করে কষির স্রোতের মুখে ফেলে দিয়েছিল। নদীর জলে ছেলের শরীরের গন্ধ নিতে নিতে দাদি নিজেও একদিন ভেসে গেল। এরপর কি চলে আসেন এপারে, আমি প্রশ্নটা করি। কিছু বললেন? বাতাসটা দম ধরে আছে, ঝড় উঠতে পারে, উঠবেন নাকি, বলে বৃদ্ধ লোকটি বাঁশের বেঞ্চ থেকে শরীরটা খুব কষ্ট করে তুলে আমার জবাবের অপেক্ষা না করে বা পাটা টেনে টেনে হাঁটা দেন নদীর ধার ঘেঁষে। ওদিক থেকে আসেন রোজ। গত রাতের ঝড়ে বটগাছটার একটা ডাল ভেঙে গেছে, খুস্কো খুস্কো অবস্থা গোটা গাছ জুড়ে। একবার মিলার ধুলো ঝড়ের পাল্লায় পড়ে কাঁধ অবধি ঝুলে থাকা চুলগুলো এভাবে জট পাকিয়ে বৃষ্টি অবস্থা হয়েছিল। পুকুরে পা চুবিয়ে সেই জট ছাড়াতে পারছিল না কিছুতেই। আমি সাহায্য করার নাম করে এক মুঠো চোর কাটা সেটে দিয়েছিলাম ওর চুলে। মিলা সে কি কান্না শুনে ছোট দাদি ছুটে এসে চুলের ওই অবস্থা দেখে পিঠের উপর দিলেন ধুমাধুম। কান্নার উপর কান্না। ও কান্না দেখে কেন যে বোকার মতো হেসেছিলাম সেদিন, আজ আর মনে করতে পারি না। বৃদ্ধ লোকটি আমার আগেই এসেছেন, চায়ের দোকানটি খোলেনি। ঝড়ে চালাটা উড়ে গেছে, ঠিক করতে আরো 2-1 দিন লাগতে পারে। চায়ের নেশা দুজনকেই পেয়ে বসে। হাঁটবেন নাকি, বৃদ্ধ লোকটি বলেন। আমি ওনার একটা পাঁজর ধরে উঠতে সাহায্য করি। আমরা হাঁটতে থাকি নদী ধরে। কিন্তু বিহারের দাঙ্গায় তো অনেক মুসলমান পাকিস্তানে চলে গিয়েছিল, আপনি এদিকে এলেন যে? ভাষাও ছিল উর্দু, আপনি পরিষ্কার বাংলা বলেন, আমি প্রশ্ন করি। মা ছিল বাঙালি, কুষ্টিয়ার মেয়ে। বাবা মোহিনী মিলে কিছুদিন কাজ করেন, তখনই পছন্দ করে বিয়ে করেন। বাবার মৃত্যুর খবর শুনে ছোট মামা গিয়ে নিয়ে এসেছিলেন আমাদের। কাছে কিনারে চায়ের দোকান নেই, আমরা হাঁটতে থাকি। বৃদ্ধের একটা হাত কখন ধরেছে খেয়াল নেই। হাঁটতে হাঁটতে আমার বাবার কথা মনে পড়ে।
যে বাবা একদিন রাতের অন্ধকারে মায়ের মুখে বালিশ চাপা দিয়ে ঘরের আড়ার সাথে পরনের শাড়িটা পেঁচিয়ে টাঙিয়ে দিয়েছিল, সেই জন্মদাতা বাবাকে নয়। আমার মায়ের অপরাধ ছিল মিলার আসল পিতৃ পরিচয় জেনে দেওয়া। সম্পর্কে মিলার মা আমার বাবার আপন ছোট চাচি, তারা চাননি বিষয়টি জানাজানি হোক। হুজু চাচা তখন ইটালিতে বা ইটালির পথে। শেষ ফোন এসেছিল লিবিয়ার সমুদ্র পাড়ি দেওয়ার আগে। এরপর আর কোনো খোঁজ নেই। যে পিতৃপুরুষের হাতে ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে মিলা, সেই রক্ত মাংসের বাবাকে নয়। আমি ভাবি বাবা নামক বায়বীয় এক সত্তার কথা, আজন্ম বঞ্চিত এক অনুভূতির কথা। কশিতে ভেসে গেল বাবা, পদ্মায় মা, জীবন্ত কিংবা মৃত। বিহারের দাঙ্গাতে খুব কষ্ট করে মা বেঁচে এসেছিলেন। ৭১ আরো এক অন্ধকার রাতে বৃদ্ধ মাকে নির্যাতন করে পাকিস্তানি বর্বর সেনারা নদীতে ফেলে দিল। হাত পা বেঁধে আমার বা পায়ে একটা গুলি করে চলে গেল। আমি চিৎকার করেছিলাম যেন গুলিটা আমার মাথায় মারে। আরো একটা গুলির জন্য আমি চিৎকার করেছি, ওরা শোনেন। বৃদ্ধ লোকটি হাঁপাতে হাঁপাতে বলেন, আপনার বিশ্রামের দরকার, আমরা বসি এখানে। আমি জিজ্ঞাসা করি, হাতটা আরো শক্ত করে ধরে। রাত ঘন হতে হতে আরো জমাট বাঁধতে শুরু করেছে। আমরা চা খোঁজার কথা কখন যেন ভুলে গেছি। আমাকে একটু আলোতে নেবেন, অন্ধকার আমি সহ্য করতে পারি না, বৃদ্ধ বলেন। আমরা আরো খানিকটা আলোর খোঁজে হাঁটতে থাকি। আপনি কি এমন হতে চেয়েছিলেন যেটা হওয়া সম্ভব নয় কখনো? আমি জিজ্ঞাসা করি। কই, কিছু তো হতে চাইনি, শুধু কিছু না হতে হতে অতীতে ফিরে যেতে চেয়েছি। আমি বেঁচে থেকেছি ইতিহাসের সেই সন্ধিক্ষণে ফিরে যাব বলে, জড়ানো কণ্ঠে বলেন তিনি। তাতে লাভ কি? ইতিহাসের বাঁক বদলে আপনার তো কোনো হাত ছিল না। আপনি ফিরে গেলেও ইতিহাসে যা লেখা তার একটু নড়চড় হতো না। সেটা তো সমষ্টির ইতিহাস, ব্যক্তির ইতিহাস বলেও একটা বিষয় আছে। আমি পারতাম সেই সন্ধিক্ষণে নিজেকে থামিয়ে দিতে। বাঁচার স্বপ্ন এটে এতটা পথ ছুটে কি লাভ হলো? আরো স্পষ্ট করে বলেন তিনি, যেন নিজেকেই নিজে বলছেন। কিছু কিছু ক্ষেত্রে বেঁচে থাকাটা কোনো সমাধান নয়, কিন্তু তার জন্য আপনাকে বুঝতে হবে কখন নিজেকে থামাতে হবে, যোগ করেন তিনি। পথ অনেক সময় নিজের চলা তৈরি করতেই ছুটিয়ে নেয় আমাদের। পথিক কি আর সবসময় মনের দিশায় চলতে পারে? আমি তো স্থিরই ছিলাম নিজের স্থানে। ভালো করে চোখ খুলে দেখি কতদূর ছিটকে এসেছে অতীত থেকে, মনে মনে ভাবি। পরের সপ্তাহে চায়ের দোকানটা খুলেছিল। বৃদ্ধ লোকটি খোঁড়াতে খোঁড়াতে যখন এলেন, তখন দরগার মসজিদে মাগরিবের আজান হচ্ছিল। আমি হাত ধরে বসালাম, শরীরটা কাঁপছিল টের পেলাম। আপনার বিশ্রামের দরকার, আজ না এলেও পারতেন, বললাম। এরপর আমরা দীর্ঘক্ষণ শিল্পীর আঁকা পাড় ভাঙা নদী এবং দুজন সর্বশান্ত মানুষের দৃশ্যপট হয়ে চুপচাপ বসে থাকি। কয়েকবার চা আসে কিংবা আসে না, আসলেও আমরা মুখে তুলি কিংবা তুলি না। আমরা হালকা বাতাসে নদীর পানি সরে যাওয়ার কম্পন, বটগাছের পাতাগুলোর একটির সাথে আরেকটির ছোঁয়া লাগার মুহূর্তের অনুরণন, দরগার ভেতর থেকে জিকিরের আওয়াজ, চায়ের দোকানের ওপাশ থেকে কয়েকজন মাঝবয়সী লোকের সংসারী আলাপ, দূরে কারো বেসুরাবাসী, পেছনে রিক্সা চালকের বেহিসেবি কথাবার্তা। এর মধ্যে আমরা দুজন নিঃশব্দে এটে বসে থাকি আরো অনেকটা সময়। মরে যাওয়ার আগে একটা সিদ্ধান্ত অন্তত আমি নিজে নিতে চাই। এরপর সেই কথাটা বলে পা টেনে টেনে হাঁটা দিলেন তিনি। সব সিদ্ধান্ত আমরা একাই নেই, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর একার থাকে? ঠিকমতো কথাগুলো না বুঝেই আমি নিজেকে উত্তর দিয়েছিলাম। বৃদ্ধ লোকটি চলার পথ ধরে নদীটা ঝাপসা হয়ে ওঠে। চায়ের দোকানটা সরে যেতে থাকে দৃশ্যপটের বাইরে। রাত আরো ঘন হতে হতে বাতাস কেটে নদীর চলার শব্দ, দরগার জিকিরের ধ্বনি, ল্যাম্পপোস্টের আলোটা সবকিছুই স্মৃতির ওপাশে লীন হতে থাকে আমাকে সাক্ষী মেনে। মুখোমুখি জেগে ওঠে কেবল বটগাছটি। ধন্যবাদ আপনাদেরকে, এই পর্যন্তই। খুব ভালো লাগলো শুনে। আমরা এই গল্প নিয়ে আমাদের কার কেমন লাগলো আরো পরে আমরা একটু আলোচনা করবো। আমরা একসাথে পাপড়ি রহমানের গল্পটাও শুনে নিই। হ্যাঁ, মুজাফফর হোসেন। পাপড়ি রহমান বাংলা ভাষার একজন স্বনামধন্য লেখিকা। আসলে অনুষ্ঠানের শুরুতেই ভগীরথদা ওনার লেখা সম্বন্ধে অনেকটাই বলেছেন, সেজন্য আমি সংক্ষেপে বলবো। পাপড়ির উপন্যাস বয়ন, নদীধারা আবাসিক এলাকা, পালাটিয়া, এই যে কোনো একটি পড়লেই বোঝা যায় যে লেখিকা কিভাবে উপন্যাসে বর্ণিত জীবনকে শুধু কাছে থেকে দেখেন না, সেই জীবনযাত্রা উপলব্ধি করেন, আত্মস্থ করেন।
তাই বলে সেই লেখা কখনোই অন্তত আমার মনে হয়েছে শুধু জীবনের পোর্ট্রেট হয়ে থেকে যায় না, লিনিয়ার তো নয়। পাপড়ির পাঠে পাওয়া যায় আবিষ্কারের আনন্দ, সাহিত্য এবং সামাজিক এই দুই দিক থেকে। তো আমি ওর দুটো উপন্যাসই শুধু পড়েছি, বয়ন এবং নদীধারা আবাসিক এলাকা, তার থেকে এই ধারণা। পালাটি আমি পড়িনি, হয়তো এবার পড়বো। আজকে ভগীরথ দা যখন বললেন আমাকে বইটা নিয়ে পড়তে হবে। পাপড়ির গল্প সেই তুলনায় আমি কম পড়েছি। আমরা অ্যান্টনি ম্যাগাজিনে অনুবাদের জন্য বেশ দু একটি গল্প পড়েছি। এই গল্পতে ওনার চলন একটু অন্যরকম, ছন্দময়, সার্রিয়াল। কিন্তু পাপড়ি লেখা বলতে আমার কাছে প্রথমেই আসে উপন্যাসের কথা, কেন এই দুটো উপন্যাসে আমার মনে হয়েছে খুবই খুবই বড় দুটো কাজ। তার মধ্যে একটা কাজ নিয়ে আমরা খুব আনন্দিত যে অ্যান্টনিম বয়ন উপন্যাসের অনুবাদের কাজ করছে। তো এটুকুই বলবো। আমরা গল্প শুনি পাপড়ির। পাপড়ি রহমানের নামটা কিন্তু এবারও বেশ পরিচিত। আমিও বোধহয় না, আমিও 2-3টে গল্প পড়েছি। তো আজকে আমরা ভালো লাগছে মুখোমুখি হয়ে। আপনি পাপড়ি শুরু করুন গল্প। ধন্যবাদ বিশ্বদা, এবং আজকে যারা আছেন আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই, এবং আয়োজকদের অবশ্যই আমার কৃতজ্ঞতা। তো আমি আজকে যে গল্পটা পড়বো সেটা হলো, গত 3 বছর আমি আসলে কোনো গল্প লিখিনি। আমি একটা উপন্যাসের কাজ করছিলাম। 3 বছর পরে সম্প্রতি একটা গল্প লিখেছি। এটা গিয়েছে ঈদ-সংখ্যা শব্দ ঘরে। এই গল্পটা আমি পড়ার চেষ্টা করি। আর যেহেতু আমি গল্প খুব কম পড়া হয়েছে আমারও, মুজাফফর যে কথাটা বলল, তো ভুল ত্রুটি বা পাঠ সেরকম না হলে ক্ষমা করবেন। আমার গল্পের নাম বিড়ালিনী। আতুর্জান বিবিকে আমি তুলে এনেছিলাম বটতলার মোড় থেকে। জায়গাটা ঠিক বটতলার মোড়ও নয়, সোজা চলে যাওয়া রাস্তার ঢাল, যেখানে নদীর সঙ্গে মিশেছে, ওরকম একটা জায়গা। তোর আগে তখন টানের মরশুম, জল শুকিয়ে বিষণ্ণ করে তুলেছে নদীর চেহারা। ওই ছপছপে জলকাদার ভেতর বহু কষ্টে হামাগুড়ি দিয়ে নাকি হেঁটেই শুকনো মাটির সন্ধান করছিল ও। এই এক সমস্যা, বিড়ালেরা হাঁটে নাকি হামাগুড়ি দিয়ে চলে, এই ধন্দের সহসা কুলকিনারা করা যায় না। তাছাড়া কাদা জলে মাখামাখি হয়ে এতটাই কিম্ভূত কেমাকার অবস্থা, ও যে একটা বিড়াল এটা বোঝাই মুশকিল হয়ে উঠেছিল। কিন্তু আমার সদা সজাগ কান বহু দূর থেকে আর্ত ও ক্ষীণস্বরে মিয়াও মিয়াও শুনছিল। এই দিকটা শহরতলি, চড়া ও প্রায় যানবাহন শূন্য রাস্তায় রিক্সা চলছিল দ্রুত গতিতে। রিক্সার গতির সঙ্গে আমি পেরে না উঠলেও ছিলাম উৎসুক। এদিক ওদিক তাকাচ্ছিলাম ওই মিয়াওয়ের উৎস খুঁজে পাওয়ার জন্য। কোথায় আছে ও এখন? বহু বিষয়ে আনাড়ি হলেও বিড়ালদের গলার আওয়াজ আমি ভালোভাবেই বুঝতে পারি। আমি জানি বিষাদ, আনন্দ কিংবা বিপদে ওরা কখন কিরকম ভাবে ডেকে ওঠে। বিড়াল অভিজ্ঞতা আমার নতুন নয়। বালিকিবালায় চিনি নামের একটা বিড়ালকে অত্যন্ত আদর যত্নে বড় করেছিলাম। কিন্তু আমার আম্মা ছিল প্রচন্ড রকম বিড়াল বিদ্বেষী। ফলত একদিন চিনিকে চটের বস্তায় বন্দি করে ফেলা হলো। রাস্তায় বন্দি অবস্থায় ওকে নদী পার করে রেখে আসা হবে। আমি অসহায় হয়ে দেখছিলাম সরু ও ধারালো নখগুলি দিয়ে চিনি চটের বস্তা আস্তে আস্তে করছে। হয়তো দুনিয়া আন্ধার করে ফেলা ওই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার আশায় ও লড়ছিল। আমি দেখছিলাম চিনি, সঙ্গে সঙ্গে জবাব এলো মিয়াও। আমার চোখ জলে ভিজে উঠছিল। আমার মনে হচ্ছিল এই মিয়াও পৃথিবীর করুণতম শব্দ। কিন্তু আমার কিছুই করার ছিল না। আম্মার নিষ্ঠুরতা থেকে আমি চিনিকে উদ্ধার করতে পারলাম না। অথচ বস্তাবন্দি হয়েও চিনি অনবরত মিয়াও মিয়াও করে যাচ্ছিল। আমি ভাবলাম, এই চিনি যদি বেড়াল না হয়ে বাঘ হতো, তাহলে আম্মাই হয়তো বস্তা গায়ে দিয়ে পালিয়ে বাঁচত। ওই দিন থেকে আমি জানি আমার ক্ষমতা কি বা কতটুকু। বিড়ালের মতো ছোট্ট একটা প্রাণীকে উদ্ধার করার সামর্থ্য আমার নাই। আমি আর কিসের জোরে লড়তে পারবো? চলন্ত রিকশা বসে আমি উসখুস করছিলাম। মিয়াও যত সন্নিকট হচ্ছিল, আমি ততই উত্তেজনা বোধ করছিলাম।
আমার পাশে বসা এ ক্লাস জোরে ধমক দিয়ে বলল, এমন করতেছো কেন? ওইরা যাইবা তো। আমি প্রায় পড়তে পড়তে রিক্সায় সিট ধরে নিজেকে সামলে নিলাম, যেন আদতেই পড়ে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটে নাই। সেই রকম ভালো মানুষের চেহারা বানিয়ে বললাম, আরে না, পড়বো কেন? শুনতে পাইতেছো না একটা বিড়ালের বাচ্চা আকুল হয়ে কাঁদতেছে? কাঁদতেছে না ডাকতেছে, তুমি সেটা কেমনে বুঝতেছো? আমি বুঝতে পারি, সেটা তুমিও জানো। এক ক্লাস বাম হাতের শক্ত কুনি দিয়ে আমাকে একপাশে ঠেলে বলল, জানবাই তো, ওইটা তো মানুষের বাসা না, বিলায় রাখা। আমি কেমনে যে সহ্য করে থাকি। এক ক্লাস মিথ্যা কিছু বলে নাই। বালিকে বেলায় ছিদিকে দেপান্তরে পাঠানোর দুঃখ ভুলতে আমি আরো 9টা বিড়ালকে পালা পোষা করছি। এ ক্লাস আর আমার সংসার 9টা বিড়ালের কীর্তিকলাপে ঠাসা। তবে ওদের পালা পোষার জন্য এ ক্লাস 1 পয়সাও খরচ করে না। বিড়ালের খাওয়া দাওয়া, ভ্যাকসিন, লাইগেশন, ভ্যাসিকটমি, খাই খরচা বাবদ যে টাকা লাগে সেসব আমি রোজগার করি। আমার রোজগার বলতে ফুড সাপ্লাই করা, প্রতিদিন 100 জনের লাঞ্চ বক্স টাইমলি পৌঁছে দেওয়া। 2টা কাজের বুয়া সকাল থেকে বিকাল অবধি আমার এই বিজনেসে সাপোর্টার হিসাবে নিয়োজিত আছে। শুক্রবার শনিবার এই 2 দিন আমার বিড়াল দিবস। এই 2 দিন আমি ক্যাটারিং এর সমস্ত সার্ভিস বাদ রাখি। বিড়াল লালন পালন করতে করতে এই 2 দিন ঝড়ো হাওয়ার মতো উড়ে যায়। এ ক্লাসের 15 ধাক্কা খেয়ে আমি ফের পড়ে যাওয়া অবস্থার ভিতর পতন সামলে বললাম, মামা এইখানে একটু দাঁড়ান। রিক্সা থেমে গেল। নাকি একটি যুদ্ধ বিমান ধসে পড়তে পড়তে রানওয়ে স্পর্শ করলো। যেটাই হোক, আমি লাফ দিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তড়িঘড়ি করে দৌড় দিলাম মিয়াও এর উদ্দেশ্যে। কিন্তু কাছে গিয়ে আমি নতুন করে বিভ্রান্ত হলাম। প্রাথমিকভাবে মনে হলো কাদায় মাখামাখি হয়ে কোনো মাছ আচানক জলশূন্য অবস্থার ভিতর পতিত হয়েছে। দিক দিশা না পেয়ে হেসড়ে বেড়াচ্ছে নদীর পাড় ধরে। কিন্তু মিয়াও ডাক আসছে তাহলে কোত্থেকে? রিক্সায় বসে থাকা এক ক্লাস একাধারে কি সব বলে যাচ্ছে, আমি সেসব শুনতে চাই না। ওর যা ইচ্ছে বলুক। বিয়ের 5 বছর ধরে এরকমই শুনছি। সারাদিনই গালিগালাজ করা ওর স্বভাব। এক গ্লাস পানি ভরে খেতেও এক গ্লাসের আলসামি লাগে। ডাইনিং টেবিলের জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে আমাকে গালি দেয়। এমনকি সকালে চা খেয়ে খালি কাপ সিঙ্কের উপর জোরে শব্দ করে রাখতে রাখতে আমাকে গালি দেয়। কেন ও গালাগালি করে? আমার কি দোষ? আমি সেসবের আগামাথা খুঁজে পাই না। কখনো মনে হয় আমাদের কোনো সন্তান হয় নাই বলেই হয়তো ও গালাগালি করে, কিংবা জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাওয়ার পরিশ্রমটুকুর জন্য এ ক্লাস আমাকে গালি দেয়। গালাগালির সঠিক কারণ খুঁজে না পেলেও আমি জানি এ ক্লাস অত্যন্ত অলস প্রকৃতির পুরুষ। সারাদিন শুয়ে বসে সিনেমা দেখে কাটাতে পারলেই সে প্রফুল্ল থাকে। যে প্রাণীটিকে আমি হেসড়ে বেড়ানো মাছ বলে বিভ্রমে ছিলাম, ও আদতে একটা বিড়াল ছানা। আমাকে দেখা মাত্রই ওর মিয়াও মিয়াও আরো উচ্চকণ্ঠ হলো। আমি দেখলাম কাদার গোল্লার ভিতর হীরকখণ্ডের মতো উজ্জ্বল চোখ, যার চাহনিতে আকুতি মাখামাখি। কে তুমি এমন দয়াবতী? চলন্ত রিক্সা থামিয়ে ঝপ করে নেমে পড়লে আমাকে দেখে। এখন আমাকে উদ্ধার করো, তোমার সঙ্গী করো। একটা বিড়ালকে কি করে ধরতে হয় আমি তা জানি। ঘাড়ের উপরে চামড়াটা 2 আঙ্গুল দিয়ে আলতো করে ধরে 2 কদম এগিয়ে গেলাম। প্রায় মরমরে নদীর জলে ওকে ভালো রকম চুবিয়ে নিলাম। কাদামাটির প্রলেপ ভিগে বিড়ালের আসল রং প্রস্ফুটিত হলো। ভিজে চুপচুপে হয়ে ভেতরের গোলাপি ত্বক দেখা যাচ্ছে। জমাট হয়ে থাকা লোমগুলি দেখে আমি বুঝতে পারলাম ও একটা সোনালী রঙের বিড়াল। আরো বাড়তিনিক জলে চুবিয়ে ওকে ওড়নায় পেঁচিয়ে ঢাল বেয়ে উপরে উঠে এলাম। রিক্সায় চড়তে এ ক্লাস থেকে উঠলো। এর আরেকটা বিলাই? তোমার কি হায়ালাজ নাই? বিলাই দেখলে একেবারে বেহুশ হয়ে যাও কে রে? আমি নির্বিকার থেকে বললাম, মামা এবার উল্টা দিকে যান, যেখান থেকে আসছিলেন সেইখানে যান। আমার কথা মতো রিক্সা ঘুরতে এ ক্লাস জোরে চিৎকার করে উঠলো, এসবের মানে কি শারমিন? হ্যাঁ, তোমার মনে যেটা ইচ্ছা হইব সেটাই করবা নাকি? অনেক সহ্য করছে, আর না। এবার সবকিছুর বিহিত করবি? তোমার আত্মীয় ডাইকা বিহিত করতে হইব। আমি আগের মতো নির্বিকার থেকে বললাম, বিহিত করো। আমি কি মানা করছি বিহিত করতে? আমার বলা কথাগুলি কি জোর বাতাসে উড়ে গেল? এ ক্লাসের কানে গেল কিনা বুঝতে পারলাম না। রিক্সাওয়ালা বিচকে শয়তানের হাসি হেসে একবার পিছনে তাকালো, পরক্ষণেই মুখ ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে গেল। রিক্সাওয়ালা মামার পায়ে এত জোর এলো কি করে? এত জোরে প্যাডেল মারছে, এত জোরে প্যাডেল মারছে সে, মনে হচ্ছে আমরা উড়ে যাচ্ছি। রাস্তার 2 পারের ঘন সবুজ আর নদীর গন্ধের ভিতর দিয়ে আমরা তীর বেগে উড়ে যাচ্ছি। পর্ব 2। বাসায় ঢুকে আমি বিড়াল ছানাটিকে নিয়েই পড়লাম। বিড়ালদের গোসল করানোর জন্য আমি আলাদা করে বাচ্চাদের বাথটাব কিনেছিলাম।
ওই বাথটাব জলে পূর্ণ করে বডি ওয়াশ গুলিয়ে নিলাম। ভালো মতন জল ফেনায়িত হলে ছানাটাকে ওতে ফেলে নরম ব্রাশ দিয়ে ঘষে গোসল করিয়ে দিলাম। নরম টাইল দিয়ে চেপে চেপে মুছে দিতেই ওর সোনালি লোম চকচক করে উঠল। আমার এত কারবারের ভেতর ও মিয়াও মিয়াও একবারের জন্য থামে নাই। ওর মিয়াও মিয়াও একবারের জন্য থামে নাই। মোছা শেষ করে ফ্লোর ম্যাটের উপর ছেড়ে দিলাম। ও নিচ থেকে ২-৪ বার গা ঝাড়া দিল। হয়তো আড়মোড়া ভাঙলো। মিয়াও ডাক বন্ধ করে আমার দিকে কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে তাকালো। লেজটা উঁচু করে বৃত্তাকারে ঘুরলো। আমি খেয়াল করলাম লাকনোর দামি আতরের মতো ওর গায়ের বরণ। বাথটাবে ঘষা মাজার সময় দেখছিলাম ও কন্যা শিশু। ওর নাম দিলাম আতুরজান বিবি। আতুরজান ও কন্যা শিশু এই দুটো বিষয়ই আমি একলাসের কাছে গোপন করে গেলাম। কি দরকার খামাখায় অন্যের গালাগালি শোনার? সরল বিশ্বাস নিয়ে কাউকে কিছু বললে কত যে ঠকতে হয় তা আমার মতো ভুক্তভোগী ছাড়া আর কে জানে। বিড়ালদের রাখার জন্য স্টোর রুমটাতে আমি আতুরজান বিবিকে নিয়ে এলাম। এই ঘরে আমার আরো ৫টা মর্দা ও ৪টা মাদি বিড়াল বসবাস করে। এরা নানা বয়সী। আতুরজান বিবির বয়সী সবচেয়ে কম হবে। আগন্তুক দেখে ওই ৯টা বিড়াল দেয়াল ঘেঁষে লাইন করে দাঁড়ালো। সরে নাক থেকে গন্ধ শুকতে লাগলো। হয়তো বোঝার চেষ্টা করলো নতুন প্রাণীটা ওদের জন্য খতরনাক কিনা। কম বয়সী বল্টু মিয়াকে দেখলাম সন্তর্পণে এগিয়ে এসে আতুরজানের নাকের উপর আলতো করে হাত ছুঁয়ে দিল। আতুরজান কিছুটা ভয় পেয়ে পিছু হটলো। বল্টু মিয়া লেজ খাড়া করে পেট দিয়ে ধাক্কা দিল আতুরজানকে। আমি নিশ্চিত হলাম আগন্তুকের সঙ্গে এদের আর মারামারির সম্ভাবনা নাই। ওই ৯ জন এসে আমার পায়ের কাছে ঘোরাঘুরি করতে লাগলো। এতক্ষণ বাদে আমার খেয়াল হলো সেই কোন দুপুরে আমি ওদের খাবার দিয়ে বেরিয়েছিলাম। এতক্ষণে ওরা সকলেই ক্ষুধার্ত। আমি কোলে তুলে নিলাম আতুরজান দিদিকে। মাথার উপর মমতার আঙুলে বিলি কেটে দিলাম। ও খুশি হয়ে চোখ বুজে ফেলল। আতুরজান বিবি এখন আমার উপর নির্ভর করতে শুরু করেছে। হয়তো ভাবতে পারছে ওর বিড়াল জীবনে আমি আর হানিকর নই। তুলার নারকেল ছোবড়া দিয়ে বানানো গদির উপর ঘুমন্ত আতুরজানকে শুয়ে দিলাম। নিঃশব্দে বের হয়ে এসে বাইরে থেকে টেনে দিলাম দরজা। এখন আমার অনেক কাজ। ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে ডিফ্রস্ট করতে হবে। অতঃপর লবণ আর হলুদে সিদ্ধ করে ঠান্ডা করতে হবে। এরা বড়ই আদুরে প্রাণী। খাবার সামান্য গরম থাকলেও মুখে তুলবে না। আতুরজানকে খুঁজে পাওয়ার পর থেকে আমার মনটা ফুরফুরে হয়ে আছে। আজ মাছের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে নতুন সদস্যের জন্য। আহারে, কতদিন যেন খেতে পায় না এই বাচ্চাটা। ফ্রিজ থেকে মাছ বের করে কলের তলায় রাখতেই চমকে উঠলাম। আমার পেছনে কিসের ছায়া? তাকিয়ে দেখি ছায়াটা কিছু নয়, একলাস দাঁড়িয়ে রয়েছে। আমার সমস্ত শরীর ভয়ে কেঁপে উঠলো। একলাসকে দেখলেই আজকাল আমার ভয় লাগে। কি এক অজানা আতঙ্ক আমাকে একেবারে আধমরা করে ফেলে। একলাসকে আমার হিংস্র কোনো প্রাণী বলে মনে হয়। যেন সে এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে নিজের জিঘাংসার চরিতার্থ করবে। আমি ভেবে পাই না এ কেমন দাম্পত্য। নিজের স্বামীকে হিংস্র কোনো প্রাণী বলে ভ্রম হয়। সঙ্গীর ভয়ে সারাক্ষণে ততস্থ থাকা এ কেমন জীবন? আর আমিই বা কেন এই জীবনকে আঁকড়ে ধরে পড়ে আছি? যাকে দেখে ভয় পাই তার সঙ্গেই কেন দিনরাত বসবাস করি, সেক্সুয়ালি মিলিত হই? মানুষের মতো রহস্যময় কোনো প্রাণী হয়তো এই পৃথিবীতে আর নাই। একলাস আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আতঙ্কে আমার হৃৎপিণ্ড দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠছে। কিন্তু একলাসের দৃষ্টি সিঙ্কের কলের দিকে। ঝর্ণাধারার মতো জল পড়ছে বরফ করে রাখা মাছের উপর। একলাস হয়তো এক্ষুনি বলে বসবে, কলটা খুলে থুইছো কেন? পানির বিল কত আসবে তাল নাই? বিলটা কি তোমার বাপে দেয়? ঠোঁট খোলার আগে আমার মৃত বাপ এসে পড়ে। আমি কিছু বললেই বলে ওঠে, তোর বাপেরটা খাই? তোর বাপে দিছে? তোর বাপেরে গিয়ে জিগায় আয়। আমি বুঝি না আমার মৃত বাবার প্রতি এত আক্রোশ কেন এই ক্লাসের। আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন ছিল আমার সুখের দিন। আমার পছন্দ বা অপছন্দ সবই বাবা মনে রাখতো। কিন্তু ২ দশক আগে মরে যাওয়া বাবার উপর এত রাগ কেন এই লোকের? আমি ভয় পেয়ে পিছনের দিকে সরে গিয়ে প্যাচ ঘুরিয়ে জলপতন বন্ধ করি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওয়াসার বিলের কথা না বলে একলাস কিনা অন্য কথা বলে। যেটারে আনলা সেটা মর্দা না মাগি? বলেই অশ্লীল ভাবে বাম চোখ টিপে দেয়। মুখ ফুলিয়ে ফুফু শব্দ করে। এতে বিন্দু বিন্দু থুতু ছিটকে এসে আমার গায়ে পড়ে। যখন কোনো আদি বিষয় নিয়ে এক ক্লাস কথা বলে তখন এরকম একটা ভঙ্গি সে করে। আমার তখন ইচ্ছে করে ওর গালের উপর প্রচন্ড একটা থাপ্পড় বসিয়ে দিই। এখনো আমার সেরকম ইচ্ছে হয়, কিন্তু বরাবরের মতোই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকি। খানিক বাদে কিচেন থেকে বের হয়ে যেতে যেতে বলি, একটা লোক এত নোংরা হয় কি করে? অবধ প্রাণীদের নিয়েও যে অশ্লীল ইঙ্গিত করে। আমার এই কথায় এ ক্লাসের আসল স্বভাব স্পষ্ট হয়। ও লাফ দিয়ে এসে আমার পথ রোধ করে দাঁড়ায়। নাক চোখ খিচিয়ে বলে, কল ছাইরা পানি ফেলতেছিস? বিলটা কি তোর বাপে দেয়? যত সব আজাইরা খরচ।
কত মানুষ ভাত খাইতে পায় না, আর উনি কিনা বিলাই পালেন। কিছু কই না বলে মাথায় উঠে গেছস, কালকাই সব কয়টারে বাসার বাইরে তাড়ায় দিব। পর্ব ৩, এটাই শেষ পর্ব। আতরজান বিবিকে উদ্ধার করে বাসায় আনার পর থেকেই কি সব অদ্ভুতরে ঘটনা ঘটতে লাগলো। আমার পালাপোষা আর ৯টা বিড়ালের খিদা যেন ২ গুণ বেড়ে গেল। ওর ক্ষুধার জ্বালায় ওরা ক্ষুধার জ্বালায় আমাকে একেবারে জ্বালিয়ে মারতে লাগলো। ক্রমাগত মিয়াও মিয়াও ডেকে পাড়া সরগরম করে তুললো। বিড়ালদের খাবার কিনতে কিনতে আমার প্রায় ফতুর হওয়ার অবস্থা। ইদানিং শরীরেও কিছুটা গড়বড় ঘুরছে টের পাই। অল্প পরিশ্রম করলেই হাঁপিয়ে উঠি। ভাবলাম এই বিড়ালদের দেখভাল করেই হয়তো ক্লান্তি বোধ করছি। একদিন দাঁড়ানো অবস্থায় আমার চারপাশ অন্ধকারে ভরে উঠলো। চোখের পলকে ঘরের ৪টা দেয়াল পরোটার মতো ভাঁজ হয়ে আমার সামনে লুটিয়ে পড়লো। এ কি বিপদ! এরকম ঘটনা আমার জীবনে কোশ্চেন কালেও ঘটে নাই। সামান্য ধাতস্থ হতেই দেখলাম ঘরের দেয়াল যে যার জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে ওরকম দৃশ্য দেখার অর্থ কি? হতে পারে অত্যধিক পরিশ্রমের ফলে আমার মাথা ঘুরে উঠেছে। কয়েকদিন রেস্টে থাকলেই হয়তো এসব বিড়ম্বনা এড়ানো যাবে। কিন্তু বিষয়টা আমি যত সহজ করে ভাবলাম সেরকম ঘটলো না। বরং উল্টোটাই ঘটতে লাগলো। হরহামেশাই আমি এটা ওটাকে ভাঁজ হয়ে লুটিয়ে পড়তে দেখতে লাগলাম। যেমন শোবার ঘরের কাবার্ড, খাট, ড্রেসিং টেবিল, এমনকি একদিন ড্রেসিং টেবিলের আয়না খুলে গিয়ে উপুর হয়ে পড়লো আমার সম্মুখে। আর আমার শরীর আগের চাইতেও খারাপ হতে লাগলো। আমি যেন হাঁটা চলার শক্তিও হারিয়ে ফেলতে লাগলাম। এদিকে পিরিয়ডের নির্ধারিত তারিখে ৭-৮ ফোঁটা রক্ত দেখা দিয়ে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম না শরীরের অভ্যন্তরে কি এমন রদবদল হলো। প্রতিদিনই মনে মনে ভাবি আজ টানা ঘুম দিব, রেস্ট নেওয়া দরকার। কিন্তু ওই ভাবা পর্যন্তই। আমি ঘুমালে কাস্টমারদের খাবার কে রান্না করবে? বিড়ালগুলো যেরকম হাবাতে হয়ে উঠেছে, একবেলা খেতে না পেলে হয়তো আমাকেই আক্রমণ করে বসতে পারে। ফলত আমি হাঁড়ি পাতিল ভাঁজ হয়ে দেওয়া দেখতে দেখতে রান্না করতে লাগলাম। রান্না করে ওয়ান টাইম বক্সে ভরে ঠিকানা মোতাবেক পৌঁছানোর ব্যবস্থা চলতে লাগলো। চোখের সামনে যখন তখন জিনিসপত্র ভাঁজ হয়ে যাওয়া দেখার সঙ্গে নতুন উপসর্গ যুক্ত হলো। আমার ২ স্তনে চাপ ধরা বেদনা। এমনকি কাজ করতে করতে নিজের হাতের স্পর্শ লাগলেও আমি ব্যথায় মরে যেতে লাগলাম। এদিকে ওই ৭-৮ ফোঁটা রক্ত ঝরার পর আমার পিরিয়ডের দেখা নাই। সেটাও প্রায় ৩ মাসের উপর। পাড়ার ফার্মেসিতে বসে কৃষ্ণ পামারি। সে এতদিনে আমার বেশ চেনা জানা হয়ে উঠেছে। জ্বর, মাথা ব্যথা, অ্যাসিডিটি হলে ওর ডাক্তারিতেই আমি চালিয়ে দিই। কৃষ্ণের কাছেই একবার যাব স্থির করলাম। শুক্র আর শনিবার এই ২ দিন আমার ফুড সাপ্লাই বন্ধ থাকে। এই ২ দিন এই ক্লাসের ছুটির দিন। ও বাসায় থাকে। এই ক্লাসের দিবানিদ্রার সুযোগ নিয়ে কৃষ্ণের ফার্মেসিতে চলে গেলাম। আমার ইদানিং যে সমস্যাগুলো হচ্ছে খুলে বললাম। সব শুনে টুনে কৃষ্ণ আমার হাতে গেট শিওর লেখা একটা লম্বাটে প্যাকেট ধরিয়ে দিল। বাসায় এসে দেখি এটা প্রেগন্যান্সি টেস্ট করার কিট। গেট শিওর এর কথা আমার কেন মনে হয় নাই, এটা ভেবে সামান্য লজ্জা বোধ করলাম। সন্ধ্যার পরে এই ক্লাস চা খেয়ে টিভির সামনে ২ পা ছড়িয়ে বসে গেট শিওর নিয়ে আমি ঢুকলাম বাথরুমে। ইউরিনের ডুবিয়ে স্টিকটা আলোতে ধরলেই হতবাক হয়ে গেলাম। ২ টা লাল দাগ স্পষ্ট হয়ে ভেসে আছে। এটা কিভাবে সম্ভব হইল? গত ৫ বছরের বিবাহিত জীবনে একটা মাসেও পিরিয়ডের তারিখ গরমিল হয় নাই। নির্দিষ্ট তারিখের ১ বা ২ দিন আগে পরে রক্তের ঢল নেমেছে। এত বড় সুসংবাদটা এক্ষুনি এক্লাসকে দেওয়া দরকার। বাথরুম থেকে বের হতে হতে আমার মনে পড়ল গত রাতে এক্লাস বড়সড় একটা ইলিশ মাছ কিনে এনেছে। মাছের টুকরোগুলো ভেজে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করে ফেলি। এক্লাস যখন রাতের খাবার খাবে, ইলিশের তেলতেলে টুকরোগুলো আনন্দ নিয়ে মুখে পড়লেই সুসংবাদটা জানাবো। ফ্রিজের দরজাটা খুলতে সেটা উপর হয়ে আমার সম্মুখে পড়ে গেল। আমি ভয় পেয়ে চোখ বুজে ফেললাম। ধীরে ধীরে চোখ খুলে দেখি শিরদাঁড়া সোজা করে ফ্রিজটা আগের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ভেজে রাখা ইলিশ মাছের বাটিটা বের করে কিচেনে রাখলাম। তখন ১০টা বিড়াল একযোগে মিয়াও মিয়াও করে ডেকে উঠল। বিড়ালদের খাবার দেবার সময় হয়ে গেছে। আমি ফের ফ্রিজের কাছে গেলাম। ডিপ ফ্রিজ থেকে মুরগির প্যাকেট বের করে সিঙ্কের উপর ফেলে কল খুলে দিলাম। ১০টা বিড়াল এখন আরো জোরে চিৎকার করছে। কি হলো ওদের? মারপিট লাগলো নাকি? ওদের ঘরে ঢোকা মাত্রই ওরা আমার পায়ের কাছে ঘোরাঘুরি করতে লাগলো। এই ৩-৪ মাসে আতরজান বেবি খানিকটা যুবতী হয়ে উঠেছে। ওর বাদামি লোমগুলো থেকে যৌবন ঝরে পড়ছে। কোলে নিয়ে আমি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, বিবি আতরজান, তুমি তো ভারী পয়মন্ত। আমারই ভুল হয়েছে। তোমার নাম আতরজান না রেখে গুড নিউজ রাখা দরকার ছিল। বিড়ালদের ছেড়ে এসে দেখি একলাস তখনই টিভির পর্দায়। আমার ইচ্ছে করছে ওকে নিবিড়ভাবে জড়িয়ে ধরি, বুকে মুখ ঘষে বলি, আজ আমি শিওর হয়েছি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে একলাস সন্দেহ নিয়ে তাকালো। ফের টিভি পর্দায় ঢুকে পড়েই উৎপন্ন হলো। কি যেন শুনছে সে। তারপর তড়িঘড়ি উঠে কিচেনের দিকে হাঁটা দিল। ভেবাচোখে খেয়ে আমিও ওর পিছু নিলাম। একলাস হঠাৎ
একটা হঠাৎ কিচেনে যাচ্ছে কেন? এই প্রশ্ন চারভাঁজ হয়ে আমার সামনেই লুটিয়ে পড়লো। যে দৃশ্য এখন আমাকে দেখতে হচ্ছে তা দেখার পূর্বে আমার মৃত্যু হলে হয়তো ভালো ছিল। বিড়ালদের মহাভোজ চলছে। ইলিশ ভাজাগুলি সাবার করে ওরা কাটা চিবুচ্ছে। আমি কি ভুল দেখছি নাকি সত্যি? সত্য মিথ্যা বোঝার আগে একলাস আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এলোপাথারি মার চলতে লাগলো। শত আঘাতের জর্জরিত অবস্থার ভিতর আমি দেখলাম কয়েকটা বিড়াল কিচেনের ছাদে টিকটিকির মতো ঝুলে রয়েছে। ঝুলন্ত বিড়ালদের মাঝে আতরজার বিবিকেও দেখলাম। কত ঘন্টা নাকি কতদিন নাকি সপ্তাহ থই থই অন্ধকারে ডুবে আছি। আবছা আবছা আলো এসে পড়ছে আমার চোখের পাতার উপর। তলপেটে তীব্র যন্ত্রণায় আমি ছিন্ন ভিন্ন হয়ে আছি। এই যন্ত্রণা আমার যোনিদেশ অবশ করে দিয়েছে। তবু আমি সেখানে উষ্ণ তরল অনুভব করছি। বুলকে বুলকে রক্ত কিংবা জল কিছু একটা বের হয়ে আসছে। আমি জানি না ওটা উষ্ণ রক্তস্রোত নাকি জলের। এরকম আলো আঁধারির দোলাচলের থেকে অনুভব করছি ছোট অথচ ধারালো দাঁত আমার পায়ের পাতা কামড়ে চলছে। পলকা অথচ নরম কোনো প্রাণী আমার সালোয়ারের ভেজা অংশ ছিঁড়ে ফেলতে চাইছে। ওদের মাঝ থেকে কেউ কেউ আমার তলপেট বেয়ে বুকের উপর উঠে এসেছে। বেদনা জর্জর স্তন বৃন্ত চুষে চলেছে। আমি কি মরে গিয়েছি? অথবা আধমরা অবস্থার ভিতর বেঁচে আছি? আমার মাথার ভিতর নিঃসিদ্ধ অন্ধকার। সালোয়ারের ভেজা অংশ কেউ ছিঁড়ে ফেলেছে। উষ্ণ তরলপূর্ণ যোনি অনাবৃত হয়ে পড়েছে। ছোট ছোট জীব লেহন করছে। বাধা দেওয়ার ক্ষমতা লুপ্ত হয়েছি আমি। এরকম সঙ্গীন দশার মাঝে কে বা কারা এমন করছে সেটাও আমি বুঝতে পারছি না। একলাস নাকি আমার পালা পোষা বিড়ালেরা কিংবা কোনো ক্ষুধার্ত বাঘ। হাড়গোড় চুরচুর হয়ে যাওয়া যন্ত্রণার ভিতর আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ধন্যবাদ। খুব ভালো লাগলো শুনে। আপনাকে সত্যি কৃতজ্ঞতা। আপনারা দুজনেই এসেছেন আমাদের গল্প শোনাতে, এবং দুটো গল্প খুব স্পষ্ট শোনা গেছে। কোনো অসুবিধা হয়নি। শুধু বোধহয় একটু নেটের কারণে একটু থেমে থেমে যাচ্ছিল, কিন্তু মানে কোনো শব্দ চেপে যায়নি, পরবর্তীতে আবার চলে এসেছে আমাদের কাছে। তো আমরা কয়েকজনের একটু কেমন লাগলো শুনে একটু মতামত নিই। হ্যাঁ, দেখি আমার যেমন লাগলো তারও তেমন লাগলো কিনা। অরিন্দম গোস্বামী আমাদের অফলাইনে গল্প নিয়ে খুব আলোচনা করেন। আমি বলবো, অরিন্দম, তুমি একটু দুটো গল্প নিয়ে একটু ছোট করে বলো। দুটো গল্প শুনলাম। প্রথমেই আমি কথামালাকে ধন্যবাদ দেব যে এই আয়োজনটি তারা না করলে এই আমাদের পাশের দেশের এই এত শক্তিশালী দুটো লেখা, এগুলো হয়তো আমাদের হাতে আসতে অনেক দেরি হতো, হয়তো অধরাই থেকে যেত। প্রথমেই মুজফ্ফর যে গল্পটি পড়েছেন স্মৃতির আঙিনা থেকে, একটা অদ্ভুত ধরনের গল্প। এই গল্পের মধ্যে যে স্মৃতি ভাবে যেটা ভেসে এসেছে, ওই চায়ের দোকানে বট গাছের তলায় এসে বসি, আমার সঙ্গে একজন বৃদ্ধ বসে, কিন্তু তার সঙ্গে পরিচয় হয় না। কখনো সেই বৃদ্ধের সঙ্গে পরিচয় হয়, কিন্তু তখন আমরা কাহিনীতে অনেকটা এগিয়ে গেছি। আমরা মিলাদের কথা জানতে পেরেছি, মিলাদের সঙ্গে ছোটবেলায় বেড়ে ওঠা, বাবা, সৎমা, নিজের মায়ের মৃত্যু, মিলাদের মাকে ছোট দাদি, যে কিনা আমার বাবারও ছোট কাকি, তার সঙ্গে বাবার সম্পর্ক, অদ্ভুত অদ্ভুত সমস্ত জটিলতা এই কাহিনীর আষ্টে পৃষ্ঠে রয়েছে। কত মৃত্যু, কত অত্যাচার এবং কত যৌন তৃষ্ণা এই গল্পের মধ্যে বিভিন্নভাবে পর্যায়ক্রমে পৌনঃপুনিক ভাবে আমরা দেখছি যে রয়েছে। এবং সবাই গল্পের মধ্যে আলোর খোঁজে, এই কথাটা আছে, আলোর খোঁজে যেন যাত্রা করছে, কিন্তু এত অন্ধকার চারপাশে, আলোর খোঁজে যেন যেতে পারছে না। ইতিহাসের বাঁক বদল, এই কথাটাও একবার গল্পের মধ্যে আছে, কিন্তু এই ইতিহাস এখানে যেটা বলা হয়েছে সেটা ব্যক্তিগত ইতিহাস। হ্যাঁ, পারিপার্শ্বিক ইতিহাসের কথাও আছে, বড় ইতিহাসের কথাও আছে, মুজফ্ফরপুর থেকে, বিহার থেকে আসা খানসেনা ইত্যাদির কথাও আছে, কিন্তু সেগুলো সব প্রেক্ষিত হিসাবে রয়েছে। এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষের বেঁচে থাকা, মানুষের জীবন যন্ত্রণা, মানুষের সেই জীবন যন্ত্রণাকে সহ্য করে ওপরে ওঠা, এবং
স্মৃতি, এই স্মৃতির কথাটা বারবার এসেছে। এই গাছটাই থেকে যাবে, শুধু এই গল্পের শেষে আছে এই গাছটাই শুধু থেকে যাবে। এই স্মৃতিগুলোও আমরা জানি যে এর সঙ্গে সঙ্গে থেকে যাবে। আমরা হয়তো আহ, বদলে যাব, ওই বৃদ্ধ ভদ্রলোকের মতো টেনে টেনে পা টেনে টেনে হয়তো আমরা সময় কাটাবো। এই বৃদ্ধ ভদ্রলোক কি আমার বাবা হতে পারে, এরকম প্রশ্নও এসছে। এটা আমরা ভাবছিলাম যে কাহিনীর এরকম একটা এন্ডিং কি শেষকালে দেবেন, সেরকম স্পষ্ট দেননি উনি, এবং দেননি বলেই গল্পটা এত ভালো হয়েছে, যে অনেকটাই আমাদের ওপর ভেবে রাখার একটা সুযোগ উনি দিয়েছেন। এবং আহ, এইভাবেই একটা কাহিনী একটা বিশেষ অংশ থেকে, একটা কয়েকজনের জীবন কাহিনী থেকে একটা বৃহত্তর পরিসরে আরো আরো লোকজন, আরো মানুষজনের জীবন কাহিনীর দিকে অগ্রসর হয়েছে। খুব ভালো লেগেছে গল্পটি। আমরা দ্বিতীয় গল্প বলি। দ্বিতীয় গল্পতে পাপড়িদি যে গল্পটি বলেছেন এখানে, আহ, চিনি বেড়াল এদেরকে নিয়ে, এবং আরেকটি নতুন বেড়ালকে পাওয়া গেল যার নাম আতরজান। এই যে আমি আমার বেড়ালদের আমি খাওয়াই, এই আমি আমার বেড়ালদের খাওয়াই, এইখানের মধ্যে যে একটা স্বাধীনতার বিষয় আছে, যে আমি নিজের ক্যাটারিং এর কাজ করি, আমার লাঞ্চ বক্স আমি ফিল আপ করে সেগুলোকে আমি পাঠাই সপ্তাহে 5 দিন, 2 দিন আমি ছুটি নিই বিড়ালদের জন্য। এই বিড়ালদের জন্য 2 দিন ছুটি নেওয়া, এইটা যে বিড়ালের ওপরে তার যে অপত্য এবং যে আহ, অনুভব, তার উপর তিনি যেন বরাদ্দ করেছেন। এবং এইখানে এই লাঞ্চ বক্স যে দেওয়ার যে মধ্যে একজন মহিলার যে আত্মম্ভর হয়ে ওঠার, স্বাবলম্বী হয়ে ওঠার যে কাহিনী, সেটা এখানে একটু ফুটে উঠবার চেষ্টা করেছে। যদিও আমরা দেখি পরবর্তী ক্ষেত্রে যে ততখানি স্বাবলম্বীও তিনি নন, কেননা এই যে একলাস বলে যে তার স্বামীর হাতে তিনি প্রায়শই প্রহৃত হন। আমরা আগের গল্পতেও দেখেছি যে কিভাবে আহ, মহিলারা প্রহৃত হচ্ছেন। আমার বাবা মা আমার বিমাতাকে 2বার হুড়কোর বাড়ি মেরে তারপরে চলে যান আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। হ্যাঁ, এবং সেখানে গিয়ে সেই ছোট বাচ্চাটির মৃত্যু, সে কি ভয়ঙ্কর একটা আমাদের পরিণতির দিকে নিয়ে যায়, ইঙ্গিত করে আমাদের। এখানেও আমরা দেখি কিন্তু মহিলা প্রহৃত হচ্ছেন। এবং তার যে জীবনের মধ্যে 5 বছর তার বিয়ে হয়েছে, 5 বছর বিয়ে, তার সন্তানাদি হয়নি। আগের গল্পেও দেখুন যে ওই বিমাতার কিন্তু সন্তানাদি হয়নি। তো এইরকম কাহিনী মিল আছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু সমস্যা চিরকালীন হয়ে দাঁড়াচ্ছে। এবং এইসব সমস্যার মুখে পড়ে মহিলাদের যে নিপীড়ন, সেটা এই 2 গল্পের মধ্যেই কিন্তু আমরা ফুটে উঠতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই গল্পের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি শেষকালে যে ভালো খবর, যেটা ভালো খবর বলে তার মনে হয়েছে, যেটা তার মনে হয়েছে একলাসের বুকে মুখ গুঁজে আমি ভালো খবরটা জানাই, তার আগে ইলিশ মাছটা ভালো করে রান্না করি। ইলিশ মাছ এবং এই 9খানা বিড়াল এবং আরেকখানা বিড়াল 10খানা, এই সব মিলে আমাদের মনে কিন্তু একটা আশঙ্কা তখনই তৈরি হয়ে যায় যে আমরা যেটা ভাবছি সেটা কি এরকম মধুরায়ণ সমাপয়েত হবে, নাকি এই বিশৃঙ্খলাটা এক্ষুনি ডেকে আনা হচ্ছে। যাই হোক, গল্পের শুরুতে আছে যে একটা বিড়ালকেও আমি এমন একটা সামর্থ্যহীন মানুষ যে কিনা একটা ছোট প্রাণীকেও বাঁচাতে পারি না। গল্পের একেবারে শেষে এই একটা যে উনি নিজের মনের মধ্যে যে একটা ভাবনা, দেয়াল কুঁকড়ে যায়, দেয়াল বেঁকে যায়, ঝুলন্ত বেড়াল, উনি যে পরপর এরকম ম্যাজিক রিয়ালিজম দেখিয়েছেন, সেখানে উনি দেখাচ্ছেন যে একজন কেউ যেন এসেছে তার গায়ের কাছে। সেটা কি একলাস, নাকি বিড়াল, নাকি বাঘ? আমরা যেরকম ভাবি সেরকম ভাবে গল্পের বিভিন্ন বিচিত্র অভিমুখ খুলে যায়। এবং এইভাবে একটা মাল্টি ডাইমেনশনাল একটা গল্প, বহুমুখী, কি বলবো যে বহুমুখী একটা নির্দেশ আমাদের কাছে আসে। এবং এই আতরজান বিবি নাকি গুড নিউজ, নাকি তারও পরে এই প্রায় অচৈতন্য হয়ে পড়ে থাকা, এর মধ্যে দিয়ে কাহিনীর মধ্যে যে একদিকে আকর্ষণ, একদিকে নির্যাতন, এবং অপরদিকে সেই নির্যাতনের থেকে পরবর্তী যে অভিমুখ, সেগুলো খুলে যাওয়ার বিচিত্র রাস্তা, এ সমস্ত কিছু নিয়ে এই গল্পটি বিচিত্র দিকে ছড়িয়ে গেছে। পাঠকের কাছে প্রচুর এভিনিউ সামনে আছে,
পাঠক নানা রকম ভাবে বহুমুখী দিক থেকে এই গল্পটা ভাবতে পারে। আমার দুই লেখককেই আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম, খুব সুন্দর করে বলেছো। এরপরে আমি বলবো শিক্ষা গোস্বামী। শিক্ষা দিয়ে আপনি কিছু বল। আমি কথামালাকে ধন্যবাদ জানাই আমাকে এভাবে বলবার সুযোগ দেওয়ার জন্য। তো অরিন্দম গোস্বামী যা বললেন খুব ডিটেল, খুব সুন্দর করে বললেন। তো আমি মুজাফফরের গল্পটা নিয়ে বলবো যে অতীত স্মৃতি নিয়ে উনি যেভাবে ছবিটা এঁকেছেন সত্যি সেটা লক্ষণীয়। আর ওনার গল্পের অভিমুখ একটা অদ্ভুত জায়গায় গেছে, সেটা সত্যি আমাদের পাঠককে ভাবায়। আর পাপড়ি রহমানের গল্প, নারীদের গল্প, নারীদের কথায় আমি বলবো যে উনি শেষ পর্যন্ত যেভাবে বলেছেন একজন নারীর কথা, এবং সত্যিই তো উনি প্রথমে ওনার মার ওপর বিড়ালকে বস্তায় বন্দি করে পাঠিয়ে দিচ্ছেন বলে মার ওপর খুব ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু উনি রক্ষা করতে পারেননি। তো পরবর্তীকালে তিনি হয়তো তার সন্তান সম্ভাবনা যেটা তার মনে হয়েছিল সেই সন্তানকেও হয়তো রক্ষা করতে পারলেন না। এই দুটো ছবি কোথায় একটা যেন মিলে গেল। খুব করুণ কাহিনী, এবং এটা আমি বলবো আমার দুটো গল্পই খুবই ভালো লেগেছে, লেখনীও খুব সুন্দর। আমি দুজন লেখককেই ধন্যবাদ জানাই এত সুন্দর দুটো গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। ব্যাস এইটুকু। আচ্ছা, নরেশ জানা, উনি কিছু বলবেন মনে হচ্ছে, হাত তুলেছেন। আমি যেটা ভাবছিলাম যে মানে দুটো বাংলার গল্প হচ্ছে দেখুন, কিন্তু মুজাফফর একটা অদ্ভুত পটভূমি তৈরি করলেন বিহার থেকে একটা চরিত্র নিয়ে এসে। এই যে ডাইমেনশন, আমরা তো বাঙালি বাংলার মধ্যেই আছি, কিন্তু উনি একটা চরিত্র মুজাফফর নিয়ে আসছেন বিহার থেকে। বিহার থেকে একটা মানুষ বাংলাদেশে চলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ পেরিয়ে। কি অদ্ভুত ডাইমেনশন, এবং একটা বট গাছে দাঁড়িয়ে উনি গল্পটা লিখছেন। বাকি গল্প সব সমান্তরাল, এ কোনো কিচ্ছু নেই। কাকিমা, কাকি শাশুড়ি, এসব গল্প আমাদের জানা আছে, কিন্তু গল্পের কি ডাইমেনশন দেখুন। কিন্তু আমি ভাবতেই পারছি না যে বিহার থেকে একটা চরিত্র উল্টো দিকে যেতে পারতো, উত্তরপ্রদেশে চলে যেতে পারতো, কাশ্মীরের ওদিকে উল্টো দিকে হেঁটে যেতে পারতো, ছত্তিশগড় অব্দি চলে যেত, কিন্তু সে পশ্চিম বাংলার টপকে এসে সে আসছে বাংলাদেশ দেশভাগের পর। এই যে ডাইমেনশন, এটা একটু ভাবা দরকার। মুজাফফরকে আমি এই করে থামতে নিয়ে যাবে, গোটা গল্পটা এইভাবেই বদলে গেল, এবং গোটা গল্পটা তৈরি হচ্ছে একটা বট গাছের তলায়। আমরা আবার একটু আরেকজনকে ডেকে নিই। অমিত ভট্টাচার্য আমাদের সভাপতি। অমিতদা, এই গল্পটা নিয়ে, এই দুটি গল্প নিয়ে কিছুটা বলো। গল্প সম্পর্কে অরিন্দম যা বললো, তারপরে খুব বিশেষ কিছু আর বলার থাকে না। দুটোই খুব বহুস্তরীয় একটা গল্পের স্বাদ আছে। দুটো গল্পই খুবই ভালো, এবং দুটো গল্পই একটা তার একটা সামাজিক যেমন প্রেক্ষাপট আছে, একই সঙ্গে গল্পের গুণ খুব ভালো, এবং দুটো দু ধরনের গল্প। কিন্তু আমি একটু যেহেতু আপনাদের আমরা পেয়েছি কাছে দুজন হিসেবে, কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গে একটু যেতে চাইছি, যে আপনাদের গল্প শুনেও আমার সেই প্রসঙ্গটা তুলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের যে ইতিহাস, ভাষার আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপর ধরুন স্বাধীনতা সংগ্রাম, এই সব নিয়ে বাংলাদেশের সাহিত্যে যে প্রভাব পড়েছে, যে আবেগকে কেন্দ্র করে সাহিত্যে তার যে প্রভাব পড়েছে, সেগুলো তো মানে আমরা আগাগোড়াই সেগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা মানে আখতারুজ্জামান ইলিয়াসের সেই চিলেকোঠার সিপাই পড়েছি, হ্যাঁ, সেই সিপাই, সেই গল্পে আমরা ওসমানকে পেয়েছি, আনোয়ারকে পেয়েছি, মানে হাড্ডি খিজিরের মতো একটা ক্যারেক্টার পেয়েছি, এবং
মানে 70-এর দশকের সেই যে যে ছবি, মানে উত্তাল বাংলাদেশের যে ছবি, সেই সব ছবি নিয়ে মানে যেখানে ইতিহাস এবং জনপদই নায়ক, মানে ব্যক্তি মানুষ নয়, তো সেই সব গল্প অত্যন্ত প্রভূত মানে হবে। এবং সেগুলো নিয়ে আর নতুন করে আমি কিছু বলছি না, কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে সেখানে এটাও দেখেছি যে মধ্যবিত্ত মানুষের যে উদাসীনতা রাজনীতি বা বিপ্লব কে কেন্দ্র করে, সেই উদাসীনতার একটা ছবি আমরা স্পষ্ট পেয়েছি, কিন্তু তার ভেতরে বেশিরভাগটা রাজনীতির একটা জায়গা আছে প্রচুর। এবং সেই রাজনীতিটা বাংলাদেশের পাঠক কতটা গ্রহণ করেছে আমি জানি না, বা সেই রাজনীতিকে পছন্দ নিশ্চয়ই করেছে, নাহলে এই ধরনের খ্যাতি, এই ধরনের ভালোবাসা একটা মানে বইকে ঘিরে হবেই বা কেন। কিন্তু আমরা বহু ক্ষেত্রেই সেগুলো দেখেছি। আমাদের যে গল্প আমরা মানে পড়েছি, আমি অন্তত কিছু, সব পড়িনি, যেমন মেঘময়ী পড়েছি, আজ চিত্রার বিয়ে, বৃষ্টি ও মেঘমালা, এই ধরনের যে নামাকরণের মধ্যে দেখা যাচ্ছে যে একটা সামাজিক মানে অনেক একটা গল্পের ছোঁয়া থাকা স্বাভাবিক, নামাকরণের মধ্যে পাচ্ছি আমরা সেটা। কিন্তু সেই সব গল্প, হুমায়ুন আহমেদের সেই গল্প মানে যেভাবে জনপ্রিয়তা যতটা লাভ করেছে ততটাই সমালোচিত হয়েছে প্রচুর। মানে হুমায়ুন আজাদের মতো পণ্ডিত মানুষও ওনাকে একসময় ধরুন ঔপন্যাসিক না বলে অপন্যাসিক বলেছিলেন, এবং উনি বাজারি লেখক হিসেবে উল্লেখ করেছেন, এবং তাছাড়াও অনেকেই তার সমালোচনা করেছেন। তো আমার কিন্তু পরবর্তীকালে আবার ধরুন এই যে আমি একটা আরিফ আজাদ বলে একজনের লেখা পড়েছিলাম, প্যারাডক্সিক্যাল সাজিদ বলে, সেখানে যদিও আমি সেই গল্পটা সম্পর্কে আমার একটা রিজার্ভেশন আছে, কারণ সেখানে একটা ইসলাম ধর্মের একটা প্রচারের ব্যাপার একটু বেশি মনে হয়েছিল আমার। কিন্তু সুমন্ত আসলাম বলে একজন ছিল, তার বাউন্ডুলে বলে একটা গল্প ছিল, এটা আখ্যান, যেখানে জনজীবন এবং তার প্রেক্ষাপট নিয়ে তৈরি, সেটাও মানে বিপুল ভাবে আদৃত হয়েছে বাংলাদেশের সাহিত্য মহলে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে গল্প দুটো শুনলাম, সেই গল্প দুটো ওই সামাজিক একটা প্রেক্ষাপটকে ধরে, মানুষের জীবন ধরে, এবং জীবনের অত্যাচার, স্মৃতি ইত্যাদি নিয়ে, যেখানে রাজনীতির খুব একটা কচকচানি নেই। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সাহিত্যের অভিমুখ কি এটা কি বিবর্তনমুখী, মানে এবং বা এটা কতটা বিবর্তন মানে এই মুহূর্তে বাংলাদেশের সাহিত্যে এসেছে, বা আগামী দিনে কতটা তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানে পাঠক মহলে সেটা আসা সম্ভব বলে আপনাদের মনে হয়? এটা আপনাদের কাছে আমার জানার খুব কৌতূহল আছে। এইটুকু, আপনারা যে কেউ এর উত্তর দিতে পারেন, যে কোনো উত্তর। হ্যাঁ, দুটো গল্প পড়ে অভিমুখ পাল্টে যাচ্ছে কিনা এটা বোঝা যায় না। না, আমি দুটো অভিমুখের কথা, দুটো গল্প শুনে বললাম না, আমি বললাম যে ওই যে আরিফ আজাদ এবং সুমন্ত আসলামের যে গল্পগুলো, ওই যে প্যারাডক্সিক্যাল সাজিদ বা বাউন্ডুলের মতো যে লেখক, যে গল্পগুলো পড়ে বাংলাদেশে প্রচন্ড, আমরা চাইবো এখানে যে দুটো গল্প পড়া হয়েছে এটা নিয়ে আলোচনা হোক, ওইটা আলোচনার জায়গাটা। আমি ওনাদের কাছে পেয়েছি বলে আমার একটু ওই মানে বিশেষ করে মুজাফফর হোসেনের মধ্যে একজন প্রবন্ধকারও আছেন, তো সেইটা একটু আমার মনে হয় আমি 1 মিনিট সময় নিতে পারি, এটা নিয়ে আসলে করার সুযোগ এখানে নাই। আমি আমাদের লেখা ধরে না, আমি জেনারেল ট্রেন্ড নিয়ে, যে বাংলাদেশের সাহিত্যের সেটা দুর্ভাগ্যের জায়গা বলি না চ্যালেঞ্জের জায়গায় বলি আমি জানি না, আমাদের একটা বড় জায়গা আছে, সেটা হলো মৌলবাদ বিরোধী আমাদের সবসময় একটা মুভমেন্ট থাকে সাহিত্যের মধ্যে দিয়ে, সেই ফিকশনের মধ্যে বলি আর নন ফিকশন বলি, আমাদের রেগুলার অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে বলি। ফলে আরিফ আজাদ আমাদের মেইন স্ট্রিমকে ধারণ করে না, আমরাও আরিফ আজাদকে আমাদের মূলধারার যে সাহিত্য, শুধু এইটা বোঝার জন্য যে আমাদের সাহিত্য কতটা প্রগতিশীল জায়গার নেতৃত্বের জায়গা আছে সেটা বোঝার জন্য আপনার শুধু সামান্য উদাহরণই যথেষ্ট, যে আল মাহমুদের মতো বড় কবি, যিনি নিশ্চয় কলকাতায় সবাই মনে করবেন যে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন, তাকে পর্যন্ত তার যখন মতাদর্শিক পরিবর্তন হয়, মৌলবাদীর দিকে ঝুঁকে পড়েন, তাকে পর্যন্ত বাংলাদেশের মূলধারা থেকে বলা যায় যে আলোচনা চর্চা থেকে তিনি সরে যান, তার কবিতার শক্তি থাকা সত্ত্বেও। মানে
আমাদের এই জায়গাটা মূলধারা সাহিত্যে আরিফ আজাদ যেটা, আমরা তাকে লেখক বলে মনেই করি না, এবং তিনি আসলে লেখক না, তিনি একটা তার যে ধর্মীয় রিলিজিয়াস যে জায়গা থেকে একটা মিশন নিয়ে এসছেন, যে মিশনটা আমাদের এখানে যাকে হত্যা করা হয়েছে অভিজিৎ রায়, যে মিশনটা আমাদের ধরুন হুমায়ুন আজাদ যে ধারাটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, প্রগতির ধারা, মুক্তমত চর্চার ধারা, সেই ধারার বিকল্পে গিয়ে সে একটা মৌলবাদী চেতনা প্রতিষ্ঠার কাজ করছেন আরিফ আজাদ, যে ব্যক্তি আত্মগোপনে থেকে, তার নামটা আমরা জানি না, ছদ্মবেশে লিখছে, এবং সেটা কোনো সাহিত্যের টেক্সট না, ফলে তাকে নিয়ে আলোচনা করার সময় নষ্ট। সুমন্ত আস্তামও যেটা করছেন, এটা একটা স্যাটায়ার ধর্মী টেক্সট সিরিজ করছিলেন, সেটা খুব আমাদের এখানে আলোড়ন তুলেছিল, এবং রাজনৈতিক স্যাটায়ার ধর্মী, যেটা বাউন্ডুলে, কিন্তু এমনিতেই তার সাহিত্য জনপ্রিয় ধারার। কিন্তু আমাদের সাহিত্য বুঝতে হলে, আমাদের সাহিত্যের যে যারা প্রধানত সিরিয়াস ধরনের লেখালেখি গুলো করেন, যারা আখতারুজ্জামান ইলিয়াসের এই উত্তরসূরি, শহীদুল জহিরের উত্তরসূরি, হাসান আজিজুল হক উত্তরসূরি, দুঃখের বিষয় যে সেই লেখকদেরকে আপনারা খুব কম চেনেন। আমি এটা দায়িত্ব নিয়েই বলছি, আমি কলকাতায় খুব ঘন ঘন যাই, আমার বন্ধুরা লেখক, অনেকেই লেখক, আপনারা সেই লেখকদের কম চেনেন। আপনারা হুমায়ুন আহমেদকে চিনতে পারেন, হুমায়ুন আহমেদের অবশ্যই একটা বৃহত্তর পাঠক শ্রেণী আছে, কিন্তু বাংলাদেশের যে সংকটটা বললাম, এই সংকটে যুদ্ধ আমাদের করতে হয়, যে রাজনীতির পরম্পরার কথা বললেন ইলিয়াস, সেই রাজনীতির পরম্পরা, সেই যুদ্ধটা আমাদের করতে হয়। এখানে হয়তো এক দুটি গল্পে আসলো না, কিন্তু এই যুদ্ধটা করি বলে আমাদের অনেক গল্প, অনেকগুলো মিডিয়া অনেক সময় প্রকাশ করতে পারে। এইটুকু জেনে নিন যে আমাদের সংগ্রামটা, আপনাদের ওখানেও মৌলবাদ বিরোধী একটা সংগ্রাম আমাদের করতে হয়। তো আমাদের এই সংগ্রামটা খুব তীব্র। আরিফ আজাদের মতো সকল যারা রাইটার না, তাদেরকেও যেমন আপনি চিনছেন, সেটাও আমাদের সংগ্রামের জায়গা, যে তারা পৌঁছে যাচ্ছে নানান ভাবে মানুষের কাছে, কিন্তু আমাদের যারা আসলেই ভালো লেখক তারা পৌঁছতে পারছেন না। তো এটাও কলকাতার আপনারা যারা আছেন তাদেরকে একটু সচেতন হওয়া দরকার, যে আপনারা বাংলাদেশের কাদেরকে পড়বেন, এবং দেখা যাবে রিজিয়া রহমান বা আলাউদ্দিন আল আজাদ, এরকম যে অনেকেই শক্তিশালী লেখক ছিলেন, যাদের কে আপনারা হয়তো ওইভাবে আপনারা হয়তো পড়েছেন, কিন্তু আমি জেনারেলি বলছি কিছু পরিচিত জাকি তালুকদার বা সেলিনা হোসেন, এদেরও লেখা আবার আমাদের অনেক লেখক আছেন, আহমদ মোস্তফা কামাল, শাহিন আখতার, নাসরিন জাহান, হাকিমুর রহমান, সাদাত হোসেন, অনেক প্রচুর লেখক আছেন। সাদাত হোসেন না, সেটা সাদাত হোসেন না, আমি বলছি যারা আমাদের ওই পরম্পরাকে, ইলিয়াসের পরম্পরাকে ধারণ করেন এবং একটা সাহিত্যের একটা ডিসকোর্স তৈরি করছেন ওই হাসান আজিজুল হক থেকে এসে, ওই ধারাবাহিকতা এসে। যাই হোক, আমি মনে হয় আলোচনা আছে না, অন্য একদিন যদি আপনার সুযোগ হয়, বাংলাদেশের সাহিত্যের একটা পারস্পরিক আলোচনার জায়গা আলোচনা করা যেতে পারে, বসা যেতে পারে। আচ্ছা, কাকুনি দেবনাথ হাত তুলেছে, কাকুনি কি বলে বলো? প্রথমেই আমি দুজন লেখককেই কথামালার তে আপনাদের গল্প পড়ার জন্য বা এত ভালো দুটো গল্প শোনানোর জন্য আপনাদেরকে অনেক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমি মজফর বাবুর যখন পড়বার আগে বললেন আমি পড়িনি, এরা খুব কম পাঠ করেছি গল্প। সত্যি বলতে কি আপনাদের মানে আপনাদের উচ্চারণ ভঙ্গি তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের থেকে খানিকটা আলাদা, তাই হয়তো গল্পগুলো আমাদের কাছে আরো বেশি ভালো লাগলো বা শুনতে বেশি মধুর লাগলো, এটা বলি। আর মজফর বাবুর লেখা গল্পটা, সত্যি কথা বলতে কি, ওনার গল্পটা যখন আমি শুনছিলাম, এত সুন্দর উনি ছবি মতো এঁকেছেন গল্পটাকে। গল্প তো মূলত আমরা শব্দ দিয়ে আঁকি, আমি যেন দেখতে পাচ্ছিলাম একটা বটগাছের সামনে নদী বয়ে যাচ্ছে, দুজন চা খেতে বসেছেন। যখন গল্পটা শুরু হলো, আমার কেন জানি না মনে হলো এমন তো হয় অনেক সময়, আমরা কোনো দোকানে হয়তো রোজই যাওয়া হচ্ছে, দুজন পাশাপাশি বসছেন, অথচ দুজন দুজনের সাথে চেনেন তো নাই, কখনো কথা বলার ইচ্ছেটাও মনে আসে না। এই যে সুন্দর ছোট্ট ছোট্ট কথা আপনি এগুলো তুলে ধরেছেন, আর আমার অন্তত চোখের সামনে সেগুলো, আমি তো কখনো বাংলাদেশ যাইনি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এগুলো যেন কোথায় যেন মনকে ছুঁয়ে গেছে। আপনার লেখাটা ভীষণ ভালো লেগেছে, তাই না বলে পারলাম না। আপনার গল্প আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। আর পাপড়িদির গল্প শুনে বলি, পাপড়িদি যেন মেয়েদের মনের কথাগুলো, মেয়েদের চার দেওয়ালের ভেতরে মেয়েরা যে কতভাবে অত্যাচারিত হয়, এত নিখুঁত ভাবে তুলেছেন, এত সুন্দর ভাবে তুলেছেন। অবদমিত যে অপত্য স্নেহ,
সেই স্নেহটাকে আমরা আমরা এখনো দেখতে পাই যে মানে এখনো অনেক বাড়িতেই যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাড়িতে যেন বিড়াল বেশি পোষা হয়, তারা বিড়ালকে বাচ্চার মতোই ভাবে। তাই এই যে ছোট ছোট জিনিসগুলো তুলে ধরেছেন এটা তো ভালো লেগেছে, কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে উনি অনেক বড় সাংঘাতিক কথাকে এত মানে নিখুঁত ভাবে প্রকাশ করেছেন, অথচ এতটুকু উচ্চকিত মনে হয়নি। 3টি বিড়াল ঝুলছে, কি সাংঘাতিক কথা! এই কথাটা বলার আগে কতগুলো শব্দ খরচ করা যেত, কিন্তু উনি কোনো শব্দ খরচ করেননি, জাস্ট 3টি বিড়াল ঝুলছে, তাই দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন। তো এইগুলো আমি সত্যি কথা বলতে কি পাপড়ি রহমানের কাছ থেকে এগুলো শিখলাম। অনেক ধন্যবাদ দুজন লেখককে যে আমাদের এত ভালো দুটো গল্প শোনালেন। কথামালাকে ধন্যবাদ যে আমাদের সেই সুযোগটা এনে দিয়েছে। এইটুকু। প্রদীপ কুমার দে সরকার হাত তুলেছ, প্রদীপ কি বলে বলো? তো প্রথমেই দুজনকে ধন্যবাদ জানাই এবং একটা বিরাট ধন্যবাদ জানাতে হবে কথামালাকে যে আমাদের পাশের দেশের এবং আমাদের বাংলা ভাষাকে যারা বিশ্ব সাহিত্যে মানে সারা পৃথিবীতে যারা প্রায় টিকিয়ে রেখেছেন বলতে গেলে এই মুহূর্তে, তা সেই দেশের দুজন লেখককে এখানে ডেকে আনার জন্য। এবার দুটো গল্পের কথাই বলি। দুটো গল্পের নামের মধ্যে কিন্তু অনেক কিছু বলা রয়েছে। একটা হচ্ছে স্মৃতির দরজা খুলে, মুজাফফর বাবুর যে গল্পটা, মুজাফফর হোসেনের গল্প। স্মৃতির দরজা খুলে উনি একদম পরিষ্কার বলেই দিচ্ছেন যে উনি স্মৃতিতে ঢুকছেন। ওই যে বটগাছতলা থাকতেও পারে, নাও থাকতে পারে, নদী থাকতেও পারে, নাও থাকতে পারে। উনি সেই মানুষটার সঙ্গে, যে বয়স্ক মানুষটার সঙ্গে দেখা করছেন, সেই বয়স্ক যে মানুষ, সেই মানুষ থাকতেও পারেন, আবার স্মৃতিও হতে পারেন। এই যে পুরো ঘটনাটাকে উনি বলেছেন, অসম্ভব সুন্দরভাবে একটা চিত্র তৈরি করেছেন। আর মাঝখানে একজন বলছিলেন বিহার থেকে বাংলাদেশে আসা। বিহার থেকে, বিহারের অনেক লোক বাংলাদেশে থাকতো, বিহার থেকে অনেক লোক গিয়ে বাংলাদেশে থাকতো, এটা আমরা পুরনো সাহিত্য পড়লেও বুঝেছি এবং আমাদের যারা পূর্বজদের কাছ থেকেও শুনেছি এসব কথা। এটার খুব নতুন কিছু নয়। যাই হোক, কিন্তু উনি খুব সুন্দরভাবে চিত্রটা তুলে ধরেছেন এবং সমস্যাগুলোকে, মানে সামাজিক সমস্যাগুলোকেও সুন্দরভাবে ওখানটাতে ছোট ছোট কথার মাধ্যমে, ছোট ছোট ঘটনার মাধ্যমে অপূর্ব বলেছেন। এবং মুজাফফর হোসেনের এই গল্পটার পরে যেটা হলো, আমি এখন তো এখানে আইপিএল চলছে, আইপিএল এর ভাষাতে বলি যে চালিয়ে 25 বলে 50 রান করে দিয়ে চলে গেলেন উনি। তারপর মোহিত হয়ে রয়েছি ওনার গল্পে। পাপড়ি রহমানের গল্প শুনতে গিয়ে বিড়ালিনী, পাপড়ি রহমানের গল্প শুনতে গিয়ে প্রথমে ভাবছি যে এত ঠুকে ঠুকে খেলছেন কেন, কি বলতে চাইছেন? শুধু বিড়াল নিয়ে ঘেটে যাচ্ছেন। বিড়ালের মধ্যে থেকে একটা যে কথাটা উনি শেষ পর্যন্ত বলতে শুরু করলেন, সেটা কিন্তু একদম অন্য মাত্রায় চলে গেল, যার জন্য গল্পের নাম বিড়ালিনী। আমার মনে হয় পাপড়ি রহমান নিজে বলতে পারবেন এটা। বিড়ালিনী বলতে উনি যাকে নিয়ে, এই যে মহিলাকে নিয়ে গল্পটি বলছেন, মহিলা তো নিজেও বিড়ালিনী মনে করছেন নিজেকে। আমার যেটা মনে হয়েছে গল্পটা শুনতে শুনতে, সেই বিড়ালের সঙ্গে তার কিন্তু কোনো তফাৎ থাকছে না। সে নিজে কিন্তু মানে অনেক কিছুই বিড়ালের থেকেও যেন বিড়ালেরও তাও স্বাধীনতা রয়েছে কিছু, সেও কোথাও চলে যেতে পারে, কোথাও তার নিজের ইচ্ছে কিছু করতে পারে। কিন্তু উনি একটি মানে নিজের ইচ্ছে ওই যে ছোট বিড়ালটিকে তুলে আনতে পারছেন না, যেন নিজের ইচ্ছে সন্তানকেও নিয়ে আসতে পারছেন না, এরকম একটা ভাবনা যেন আমি পরবর্তীকালে গল্পটার শেষটার দিকে গিয়ে মনে হচ্ছে যে এই জায়গাতে হয়তো পৌঁছে যাচ্ছেন। যাই হোক, দুজনকেই অনেক ধন্যবাদ দুটি ভিন্ন মাত্রার গল্প শোনানোর জন্য। এবং দুটো গল্পের মধ্যে আরেকটা দারুণ মিল আছে, দুটো মানে সামাজিক সমস্যা তুলে ধরেছেন। একটা মানে দু রকম ধরনের সমস্যা। আর আরেকটা জিনিস, কথোপকথন নেই এই গল্প দুটোতে। এই দুটো গল্পই এই জায়গাটাতে আবার একটা মিল আছে। অসাধারণ দুটো গল্প। পাপড়ি রহমানের গল্পটা যেটা বললাম, যে প্রথম দিকে ভাবছিলাম এত ঠুকে খেলছেন কেন, কি বলতে চাইছেন প্রথমে বুঝতে একটু সমস্যা হচ্ছিল, যে পরবর্তীকালে গিয়ে বুঝতে পারলাম উনি কি কোথায় নিয়ে ফেলতে চাইছেন এবং কি বলতে চাইছেন। দুজনকেই অনেক ধন্যবাদ এবং আবার ভাষা ও ভবিষ্যৎ এবং কথামালাকে ধন্যবাদ এরকম একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করার জন্য।
নমস্কার। তোমাকেও ধন্যবাদ প্রদীপ। বিশ্বজিৎ পান্ডা, একটু বলো গল্প দুটো নিয়ে। না, আমি আলাদা করে আর কিছু বলার নেই। দুটো গল্প নিয়ে যে আলোচনা হয়েছে, সে আমার নতুন করে কিছু বলার নেই। শুভ্রাংশু কিছু বলো। শুভ্রাংশু রায়। প্রথমে আমি ভাষা ও ভবিষ্যৎ এবং কথামালা দুই উদ্যোগকেই স্বাগত জানাই, ধন্যবাদ জানাই আমাদের এরকম একটা অনুষ্ঠান দেওয়ার জন্য। যে গল্প শোনার জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ সারা পৃথিবীতে যখন বাংলা ভাষার একটা অনেকটাই দায়িত্ব নিয়েছে আমার পাশের বাংলাদেশ, এবং যে বাংলাদেশের কে না দেখলে, যে বাংলাদেশের কথা না শুনলে আমার বাঙালিত্ব অপূর্ণ থেকে যায়, আমি তো মনে করি। তো সেই বাংলাদেশে গিয়েও সেটা আমি বুঝেছিলাম, আর এখন আমরা বুঝছি এই দুটো গল্পের পড়ে। এই দুটো গল্প নিয়ে অনেক আলোচনা হয়েছে। আসলে একটা অভিযোজনের ব্যাপার চলে, এই দুটো গল্পেই সেই অভিযোজনের ব্যাপার আছে। যখন লেখক গল্প লেখেন তখন তার তো একটা উদ্দেশ্য থাকে যে পাঠক তার এই গল্পটা পড়ে কোন জায়গায় যাবে। আমাদের এই এখনকার অভিযোজনের মধ্যে মানুষের অনেক পরিচয়, মানুষের অনেক সত্তা, মানুষের অনেক স্তর আছে। এই স্তরের মধ্যে যত সংঘাত হয় তত এই সংঘাতের সঙ্গে সংঘর্ষ হয়, আমার মানবিকতা নির্মাণ হতে থাকে। মুজাফফর হোসেন এবং পাপড়ি রহমান এই দুজনের গল্পের মধ্যেই আছে এই সংঘর্ষ এবং নির্মাণের কথা এবং অভিযোজনের কথা। যে গল্পের মধ্যে, দুটো গল্পের মধ্যেই মানে বিশেষ আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে দুটো গল্প পড়ে আমার তখন মনে হয় যে মানুষের মধ্যে এই যৌনতার প্রকাশ কেন? তাহলে কি আমরা এই দুটো গল্পে পড়ে কিছু শিখবো না, যে এই যৌনতাকে কিরকম ভাবে সংযম একটা জায়গায় নিয়ে যেতে পারা যায়, যেখানে মানবিকতাটার উত্তরণ হয়। যে প্রকৃতির মধ্যে আমরা আছি, দুটো গল্পের মধ্যেই আছে নদী এবং বটগাছ, আর থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু আছে। এই প্রকৃতির মধ্যে তো আমরা আছি, তাহলে এই প্রকৃতির মধ্যে যদি আমরা অভিযোজন করতে পারি, তাহলে আমরা কেন এই নিজেদের এই জায়গাগুলোকে শুধরে নিতে পারবো না? আমার মনে হয় লেখক যখন লেখেন তখন লেখকের এই লেখার মধ্যেও থাকে। দুটো গল্পের মধ্যে যেমন আছে, পাপড়ি রহমানের একটা আমি ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছিলেন একটা জায়গায় ছোট গল্প হচ্ছে চোরা লণ্ঠনের আলো। তো পাপড়ি রহমানের এই গল্পের মধ্যে সেই চোরা লণ্ঠনের আলো আছে। ছোট গল্পের আঙ্গিক এবং চরিত্র দুটোকেই তিনি ওই জায়গায় নিয়ে গেছেন। কিন্তু পাপড়ি রহমান ছোট গল্পের আরেকটা সংজ্ঞাও দিয়েছেন সেই ইন্টারভিউতে, যেখানে তিনি বলছেন যে এটা যেন একটা বিশাল এমব্রয়ডারির একটা টুকরো। এই বিশাল এমব্রয়ডারির যে ব্যাপারটা সেটা পেলাম মুজাফফর হোসেনের গল্পে। এই বড় এমব্রয়ডারির মধ্যে কিন্তু অনেক কিছু কথা আছে, যে কথায় কখনো রাজনীতি তো আছেই, দুটো গল্পের মধ্যে প্রচন্ড ভাবে রাজনীতি আছে, তো সেই রাজনীতি তো কখনো উচ্চকিত হতে পারে না। উচ্চকিত হলে তখন সমস্যা হয়, যে সমস্যা আমাদের কিছুক্ষণ আগে দেখা গেছিল। সেই সমস্যা থেকে লেখক কিরকম ভাবে সূক্ষ্মভাবে আমাদের উত্তরণ করতে পারবে, এই দুজন লেখকের মধ্যেই আছে। সুতরাং এই দুটো গল্পই প্রচন্ডভাবে রাজনৈতিক, প্রচন্ডভাবে মানবিক, এবং আমাদের এই বাংলা ভাষাকে আরো উন্নত করার জন্য আমাদেরকে এই আজকের যে প্রয়াস, সেই প্রয়াসটা নিয়ে গেছে। ঠিক মানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো অনেকে আলোচনা করেছেন, খুব ভালো লেগেছে। এই আলোচনার জায়গাটাকেও যারা যারা আলোচনা করেছেন তাদেরকেও ধন্যবাদ, দুই লেখককে ধন্যবাদ, এবং আমি আবার এই দুই উদ্যোগকে, যারা উদ্যোগের মধ্যে আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই গল্প দুটো শুনে তো মানে অনেকটা মানে স্টান্ট হয়ে গেছি, এত ভালো গল্প। গল্প সম্বন্ধে আমার বলতে গেলে অল্প কথায় যেটা বলা যায় সেটা হলো, দুটো গল্পের মধ্যেই একটা যেভাবে গল্পটা বলা হয়েছে, ন্যারেট করা হয়েছে খুব নির্লিপ্ত ভাবে, একটা নৃশংস বিভৎস একটা সামাজিক অবস্থা, একটা ধর্মীয় নিপীড়ন, মানে সোশ্যাল একটা ব্যাপারটাকে, যে নৃশংসতা, যে দাঁত নখ বেরিয়ে আসছে, সেটা নির্লিপ্ত ভাবে এত সুন্দরভাবে ন্যারেট করেছেন দুজনের গল্পে, মানে আমি শিহরিত হয়ে গেছি গল্পটা শুনে। এইটুকুই। ঠিকই বলেছো সুবীর।
হ্যাঁ, আর আমাদের এই ইয়েতে এই অনুষ্ঠানে এসে মোজাফফর হোসেন কেমন লাগছে, এরপর আমি পাপড়ি রহমানকেও জিজ্ঞেস করবো। না, অসম্ভব ভালো লাগলো, কারণ আপনাদের অনেককেই আমি হয়তো ভার্চুয়ালি চিনি, দু একজন আছেন চিনি, আর এভাবে হয়তো দেখা হয়নি। আর নিজের গল্প নিয়ে শুনতে তো স্বাভাবিকভাবেই এটা সবারই ভালো লাগার কথা, কিন্তু অভিজ্ঞতাটা আমার নতুন, কারণ এইভাবে কখনো নিজের গল্প পাঠ করি নাই, আমি পাঠ করতে চাইও না। কারণ আমি মনে করি যে যে ধরনের টেক্সট আমি নিজে লিখি বা আমি পড়তে স্বচ্ছন্দ বোধ করি, এগুলো আসলে পাঠযোগ্যতা ওইভাবে নাই। এগুলো নিবিড় ভাবে একজন পাঠকের সঙ্গে একজন ওই টেক্সটের আসলে বোঝাপড়া। তো লেখকের বয়ানে ভালোভাবে অনেক সময় অনেক শব্দ কিন্তু ধরা যায় না, একটা ইন্টারেশনের ব্যাপার থাকে। তো এনিওয়ে, আমার আপনাদের এই আয়োজনটা খুব মহৎ, কারণ এই সময় আমি লক্ষ্য করলাম যে আপনারা 1.5 ঘন্টার মতো সময় একসঙ্গে এভাবে আছেন, গল্প শুনছেন, গল্প নিয়ে কথা হচ্ছে, সাহিত্য নিয়ে কথা হচ্ছে, এবং নিশ্চয়ই এই আড্ডাটা হতে থাকে আপনাদের, সেটা ভার্চুয়ালি হোক বা আপনাদের একসঙ্গে বসে ফিজিক্যালি হোক। এইটা আমাকে বেশি আপ্লুত করলো যে এই ধরনের, আমরা নতুন প্রজন্ম, আমরা অনেকটাই অভ্যস্ত, এখন তো বোঝেনি যে এই ধরনের ইতে আমরা অতটা আর হচ্ছে না, আড্ডা যে সাহিত্য নিয়ে হয়, তো সেইগুলোতে আমরা অতটা না, আমরা নিজেদের মতো করে সাহিত্য চর্চা করি। ঢাকাতেও নানান রকম সাহিত্যের আড্ডা হয় বটে, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় যে না, এটা ভীষণভাবে একাকী একটা চর্চার জায়গা। কিন্তু আজকে আমার খুব ভালো লাগলো এই আপনাদের সঙ্গে মুখোমুখি হয়ে এবং আপনাদের এই আয়োজনটা দেখে, এবং ঢাকাতে আমার মনে হচ্ছে যে এই ধরনের আয়োজন ঢাকাতে হতে পারে। হয়তো আমি বন্ধুদের পরামর্শ দিব যে আমরা বাসায় বসেই যদি গল্প শুনতে পারি এবং সেটা নিয়ে আলোচনা হয়। একটা গল্প শুধু গল্প নাই, যে নানান মাত্রিক আলোচনা হচ্ছে, এবং তার থেকে আমি নিজে সমৃদ্ধ হলাম। তো আপনাদের এই আয়োজনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার থাকতে পেরে ভীষণভাবে আমার ভালো লাগছে। আমরাও জানি যে গল্প অ্যাকচুয়ালি মানে একান্তে পড়া উচিত, হ্যাঁ, কিন্তু আমরা এই যে গল্প পাঠের আয়োজনটা এই জন্য করি যে এটা তো বড় একান্তে থাকার একটা শিল্প। এই যে আমরা এখানে গল্পটা পাঠ করলাম, কয়েকজন বললাম, কোথাও একটা বুস্ট আপ হই, কোথাও একটা মনে হয় যে আমাদের পাশে আরো অনেকে আছে। ঠিক এই কারণেই আমি জানি যে গল্প পাঠ করতে গেলে অনেক হয়তো কান এড়িয়ে যায় অনেক ইয়েতে। যেমন আজকে তোমার গল্প তো তবু শুনে নিয়ে হয়ে গেলাম, মানে বুঝে গেলাম, ধরে নিতে পারলাম, কিন্তু পাপড়ি রহমানের গল্পটা তো আমি চাইবো গল্পটা আরেকবার পড়তে, কারণ এর ভেতরে এমন কিছু আছে যেগুলো ঠিক পাঠ দিয়ে বোঝানো যায় না। হ্যাঁ, তবু এই যে আমরা একসাথে হয়েছি এবং একসাথে গল্প করছি, আলোচনা করছি, এটা আমাদের আলাদা একটা মনে জোর দেয়, মনে হয় আমি খামোখা একা একা লিখছি না, আরো 2-1 জন আমার লেখা পড়ছে। আর তোমাদের দুজনের গল্পই খুবই ভালো। পাপড়ি রহমান, আপনি কিছু বলুন, আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়ে কেমন লাগলো? ধন্যবাদ দাদা। যে আজকের দিন বা ভাষা ভবিষ্যৎ এবং কথামালার এই আয়োজন আমার কাছে মানে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। সেটা হলো যে আমি লিখছি অনেকদিন, প্রায় 30 বছরের কাছাকাছি সময়, গল্প লেখার সময়। তো সেখান থেকে যে গল্প আমি পড়েছি, পড়ার পরে যে নানা জনের নানা দিক থেকে নানা রকম আ কি বলবো, তাদের যে অনুভূতি, আ এইটা আসলে অন্য কোথাও এভাবে আর কখনো এর আগে হয়নি। তো এটা সেদিক থেকে আমার একটা বিরল অভিজ্ঞতা, এবং যারা আমাদের গল্প শুনলেন এবং যারা পার্টিসিপেন্ট হিসাবে এলেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। তো আর আরেকটা বিষয় যে আমরা এতজন বাংলা ভাষাভাষী, যদিও আমাদের কাটাতার আছে, কিন্তু আমাদের ভাষা কিন্তু একটা। যদি ভাষা যদি হয় যে নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম, তাহলে সেখান থেকে আমরা যে এরকম একটা মিলে নিজেদের অনুভূতি, নিজেদের চিন্তাগুলো শেয়ার করতে পেরেছি, এটা তো এখানে ধরেন ভগীরথ মিশ্র দার সঙ্গে আমার পরিচয়, উনি নিজেই আগে বলেছেন, আর বিশ্বদীপ দা তো আছেন, আর আপনারা নতুন যারা, সবার সাথে পরিচয় হলো, এটাও আমার কাছে পরম পাওয়া। আর আমি মনে করি যে আপনাদের এরকম আয়োজনে আমাদের ডাকলে এক্সচেঞ্জটা হলে ভালো হয়, যে আমরা কি লিখছি বা আপনারা কি লিখছেন, সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমার মনে হয় যে সবাই ঋদ্ধ হব। তো সেখান থেকে
আবারও আমি ভাষা ভবিষ্যৎ এবং কথামালাকে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠানটা রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে আমাদের ভাষা ভবিষ্যৎ দেবে। হ্যাঁ, ফলে আপনাদের বন্ধু বান্ধব বা অন্যান্যদের আপনারা এটা ইয়ে করতে পারেন, বলতে পারেন দেখতে। আমি পাপড়ি রহমান দিদিকে এবং মুজফফর হোসেনকে দুজনকে অনুরোধ করছি যে আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। আমরা যখন পরবর্তীকালে আবার কোনো অনলাইন অনুষ্ঠান করব, আপনারা সেই অনলাইন অনুষ্ঠানে থাকবেন এবং সবসময় তো বাংলাদেশের নয়, তখন আমরা এপারের গল্প শোনাবো, আপনারা শুনবেন। এবং শুধু আপনারা দুজন না, আমি চাইবো যে আপনারা আরো বাংলাদেশের আরো যারা লেখক আছেন, পাঠক আছেন, তাদের কাছেও আমাদের এই অনুষ্ঠানের খবর পৌঁছে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার একটাই কথা বলার ছিল, একদম 1 সেকেন্ডে বলি। সেটা হচ্ছে এই গল্প দুটো শুনে যতই এর জাদু বাস্তবতার স্তর থাকুক বা বহুস্তরীয় হোক, দুটো গল্প শুনে আমার ভীষণ ভয় করছিল বাংলাদেশের মেয়েদের জন্য। আমরা ঠিক এতটা নৃশংস নগ্ন অত্যাচার আমি আমার মানে আন্তরিক সমবেদনা বলবো না, সম অনুভূতি জানাই। নির্যাতন আমাদের এখানে লোয়ার লেভেলও হয় একদম এই নির্যাতন। ফলে এটা শুধু বাংলাদেশের না, এটা নারীদের জন্যই এটা খুবই মানে আশঙ্কা। না না, সেটা তো নিশ্চয়ই হয়, 100 বার হয়। কিন্তু যে মধ্যবিত্ত জীবন থেকে পাপড়িদি লিখেছেন গল্পটি, সেই মধ্যবিত্ত জীবনে আমরা খুব একটা এটা দেখতে পাই না। না না, এটা তোমার অভিজ্ঞতা নেই, কিন্তু আমার অভিজ্ঞতায় আছে। না, আমি এই দুটি গল্প সম্বন্ধে স্পেশালি কিছু বলতে চাই না, কিন্তু আমার যেহেতু আমার বর্তমান কাজের যে কাজটা আমরা করছি, তার ফলে বাংলাদেশের সাহিত্যের সাথে আমার পরিচয় বেশ কিছুটা হয়েছে গত 1-1.5 বছরে। দুটো এর থেকে আমি কথা বলবো। এক, এই পরিচয় হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে বাংলা সাহিত্যের সত্যি যথেষ্ট পড়া আমার হয়নি। তার কারণ খুব দুর্ভাগ্যজনকভাবে প্রচন্ড শক্তিশালী লেখক এবং লেখিকাদের লেখা এবং তার নাম পর্যন্ত আমি জানতাম না, এই অবস্থাটা আমি বুঝতে পেরেছি। এবং সেই জন্য আমার মনে হয় কথামালাই যে কাজটা শুরু করেছে, এটা কিন্তু আরো বেশি ভাবে করা দরকার। কারণ অসম্ভব বিভিন্ন লেখা আমি পড়ছি আজকাল, এবং আমাকে সাহায্য করেছেন মুজফফর। আমি বহু বই নিয়ে এসেছিলাম বাংলাদেশে গিয়ে, তখনই আমি বুঝতে পারলাম যে আমরা বোধহয় বাংলা সাহিত্যে একটা বড় জায়গাকে একদমই ছুটছি না। আরেকটা কথা যেটা, কারণ অনিন্দিতা বলেন তো, সেই সঙ্গে আমার এইটা আরেকটা ব্যাপার মনে হয়েছে যে বাংলাদেশের লেখা এবং বেশ কিছু শক্তিশালী মহিলা সাহিত্যিকের লেখা আমি পড়েছি, আমরা অনেক বিষয় যেটা সমাজের ক্ষত আমাদের লেখায়, বর্তমান লেখায় আমি খুব একটা খুঁজে পাই না পশ্চিমবঙ্গের লেখায়। সেই জন্য এই কি ঘটনা ঘটছে সমাজে, আমরা বোধহয় অনেক সময় সেই সবগুলোকে এড়িয়ে যাই, তার সাহিত্যে তার স্থান কম পাচ্ছি। বাংলাদেশের যে আমি লেখা সাহিত্য এখন পড়ছি, সেখানে কিন্তু আমি দেখছি যে সাহিত্যিকরা তার ওই সামাজিক কাজটা করছেন। কারণ লেখার মধ্যে একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আমি সেই সামাজিক দায়বদ্ধতা এবং সত্যকে সত্য বলে লেখা এবং সেটা সাহিত্য হিসাবে তবু রাখা, এই যে কঠিন কাজটা, এটা আমি বাংলাদেশের বর্তমান সাহিত্যে যেটুকু পড়েছি আমি দেখতে পেয়েছি। আমার সেটাই বলার ছিল। সেই জন্য হয়তো এই বিষয়গুলো দুজনেই আজকে কিছু বিষয় নিয়েছেন। আমি বোধহয় পশ্চিমবঙ্গের খুব কম লেখাতেই এরকম বিষয়কে সরাসরি ধরতে দেখি না লেখকদের। হয়তো আমি পড়ি না, আমি জানি না, কিন্তু আমি বাংলাদেশের লেখায় দেখছি যত পড়ছি, যে যত এই সমস্ত কঠিন বিষয় যেগুলো আমাদের সাহিত্যে চেপে রাখা হয়, এমনকি যৌনতা, আমাদের সাহিত্যে যৌনতা
কে যে কিভাবে আড়ালে রাখা হয় লেখার মধ্যে, কিন্তু ওটা স্বাভাবিক জীবনের একটা অংশ, সেটা আমি বাংলাদেশ সাহিত্যে দেখেছি, সেটা প্রচন্ড ভাবে রয়েছে। সেই জন্য বাংলাদেশের বর্তমান সাহিত্য এবং না পড়লে বোধহয় বাংলা সাহিত্য আমরা যথেষ্ট পড়ছি না। ঠিক, আমাদেরও দুর্ভাগ্য যে বাংলাদেশের লেখালেখি এগিয়ে খুব একটা আসে না। তো এখন যেহেতু সামাজিক মাধ্যম বা অন্য হয়েছে, এখন আর অত বাধা নেই, কিন্তু আমরা যখন লেখালেখিতে এসেছি, বড় হচ্ছি, তখন খুব মানে কষ্ট করে ওপারের লেখা পড়তে পারতাম। তো যাই হোক, আজকে যেমন এটা কত সহজে আমরা পড়তে পারলাম, দেখলাম, এবং বিশ্বদ্বীপের কথাগুলো সত্যি ঠিক, যে সাহস, যে একটা সামাজিক দায়বদ্ধতা লেখার মধ্যে দেখা যাচ্ছে, আমাদের এখানে আমরা সেখানে অনেক সাবধানী হয়ে উঠেছি। আমি সেই কারণে এই গল্প দুটোর আলোচনায় খুব মানে বিশেষভাবে না গিয়ে আমার একটু জানার আগ্রহ হচ্ছিল যে এই যে এই বাংলাদেশের সাহিত্যে একটা তারও একটা বিবর্তনের একটা দিক শুরু ওনাদের কাছে পেয়ে আমি জানতে চাইছিলাম যে এই যে সামাজিক যে প্রভাব, গল্পের মধ্যে যে সামাজিক প্রভাব, এটা একটা সময় বাংলাদেশে অনেকটাই কম ছিল, স্বাধীনতার যুদ্ধ বা যেটা সব দেশেই থাকা স্বাভাবিক, সেই সব নিয়ে তাদের একটা সাংঘাতিক একটা উৎসাহ ছিল। সেই সাহিত্যের মধ্যে তার প্রভাব সম্পূর্ণভাবে ছিল এবং ভীষণভাবে ছিল। তার যে বিবর্তন এই সামাজিক স্তরে, সেটা একটু আমার জানার ইচ্ছে ছিল এবং আমি কিছুটা জানলাম। এবং আমাদের আরো পড়তে হবে বাংলাদেশের গল্প, আমাদের সত্যি আমরা অনেক কম পাই, আমাদের আরো অনেক, আমরা সেটা নিয়ে একদিন একটা আলোচনা করতেই হবে। না, আমি বলছি এটা জানা আমাদের প্রয়োজন। বাংলাদেশের সাহিত্য সম্পর্কে সামগ্রিক যে মূল্যায়ন, সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। সেই জন্য কিছু জানতে হবে ওদের থেকে আমাদের, এবং এই যে আমাদের যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জটা যেন চলে, এটাই আমার মানে আমরা কথা বলার তরফ থেকে আমরা সেই উৎসাহটা দেখাবো। আর মুজাফফর হোসেন এবং পাপড়ি ম্যাডামকে সেটাই আমাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে, যে আপনারা এই এক্সচেঞ্জটা চালাবার ক্ষেত্রে আমাদের একটু সহযোগিতা করবেন ভবিষ্যতে। আপনাদের দুজনকেই কথা বলার অনুষ্ঠানে আমন্ত্রণে আপনাদের আসার জন্য, সময় দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। এবং দুটো গল্পই অত্যন্ত উচ্চ মার্গের মনে হয়েছে আমাদের, এবং খুব ভালো লেগেছে। আপনাদের অজস্র ধন্যবাদ। আমি তো বললাম যে আপনাদের এই উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত আমাদের কাছে মানে ভীষণভাবে আমাদের কাছে আমরা আপ্লুত বলতে পারি। গল্প দুটো নিয়ে তো অনেক কথা হলো এবং তাতে আমরা আমাদের মুগ্ধতা প্রকাশ করেইছি ইতিমধ্যে। আর এই সুন্দর যে কথাটা বললো আমাদের তরফ থেকে, যে আপনারা দেখবেন যেন বাংলাদেশের সঙ্গে আমাদের এই পারের সাথে ওপারের একটা যোগসূত্র তৈরি হয়, সাহিত্যের একটা যোগসূত্র আপনারাও চেষ্টা করবেন, আমরাও চালিয়ে যাবো চেষ্টা। এবং মাঝে মাঝেই আমরা এই অনুষ্ঠান যদি করতে পারি, তাহলে দুদিকেরই আমরা সাহিত্য সম্পর্কে অবগত হতে পারবো। আপনাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য যারা আপনারা তো আছেনই, আপনাদের দুজনকে তো অজস্র ধন্যবাদ আমি আগেই দিলাম, এবং আরো যারা শ্রোতা হিসেবে আজকে ছিলেন প্রত্যেককেই অজস্র ধন্যবাদ। আগামী দিনও আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। খুব ভালো লাগলো আপনাদের এই সহযোগিতায়, আপনাদের অশেষ ধন্যবাদ।